উদ্যোগে এখানে রক্তদান শিবির হচ্ছে। আগামী 18 সেপ্টেম্বর এই হল ঘরে কমরেড গৌতম প্রসাদ দত্তের স্মরণে হলসভা অনুষ্ঠিত হবে সকাল 11টায়। আমি সবার কাছে অনুরোধ করব দিদি ও দিদি আমরা একটু সাপ্লাই শুরু করেন। আর বিচার দেখো বিচার রড আছে, বিচার রড আছে। সর্বাধিক মহোদয়কে পতাকা উত্তোলন করার জন্য। সর্বভারতীয় মহিলা কংগ্রেসের 41তম প্রতিষ্ঠা দিবস। এই দিনে অর্থাৎ 15 সেপ্টেম্বর 1984 সালে প্রথম মহিলা কংগ্রেস স্থাপনা হয়। তখন মহিলা কংগ্রেসের সর্বভারতীয় প্রথম সভানেত্রী ছিলেন আবিদা বেগম আহমেদ। তো আজকের দিনটি আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী তথা আয়রন লেডি ইন্দিরা গান্ধীজি আমাদের এই মহিলা কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন। উনি বুঝতে পেরেছিলেন সেই সময় যে মহিলাদের সামাজিক রাজনৈতিক অধিকার পেতে হবে এবং তাদেরকে লড়াইয়ের ময়দানে আনতে হবে এবং সমস্ত যেসব অত্যাচার শোষণ মহিলাদের উপর হচ্ছে সেটার বিরুদ্ধে জোরদার আওয়াজ তুলতে হবে এবং লড়াই জারি করতে হবে। আজকে আমাদের ভারতবর্ষে এমন একটি দল ক্ষমতায় আছে যারা মহিলাদের জন্য তো অনেক কিছুর আয়োজন করেছেন, বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান দিচ্ছেন, অথচ আমাদের নারীদের নিরাপত্তা এই দেশে আজকে চোখে পড়ার মতো। যেভাবে একের পর এক মহিলাদের উপর অত্যাচার এবং ধর্ষণ শানিত হচ্ছে, সেটা আমাদের ত্রিপুরা রাজ্যেও সেম ডবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠিত আছেন, অথচ মহিলাদের সুরক্ষার ব্যাপারে ওনারা কোনো কিছু উপায় বের করতে পারছেন না। যুক্তি পরপর দেখেছেন, আমরা শুধু রাজনৈতিক অধিকারের জন্যই না, সামাজিকভাবেও মহিলা কংগ্রেস সবসময় মহিলাদের পাশে থেকে এবং তাদের সামাজিক ন্যায় অধিকার দেওয়ার জন্য লড়াই করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। তেমনি আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসও সেই মহিলাদের অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার এবং ন্যায়ের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনারা দেখেছেন যে আমরা বিগত জানুয়ারি মাসে 2025-এ আমরা রাজ্যভিত্তিক কনভেনশন করেছিলাম। সেখানেও আমরা মহিলাদের 9 দফা দাবি সহ সমস্ত কিছু তুলে ধরেছিলাম। কিন্তু আমাদের ডবল ইঞ্জিনের সরকার মহিলাদের সেই দাবি দেওয়া এবং অধিকার আদায়ে সেইগুলি কোনো কর্ণপাতই করছে না। তথাপি আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস আমরা আমাদের লড়াই জারি রাখব এবং মহিলাদের ন্যায় প্রতিষ্ঠার জন্য সব সময় লড়াই করব।
একটু দিদি ওই দিদি আমরা একটু সাপ্লাই শুরু করেন। আর ভিসা ভিতরে রড আছে, নিচে রড আছে। ইঞ্জিনিয়ারিং ডে এটাকে পালন করতে আমরা সবাই জানি যে একজন মহান ভারতীয় যিনি এই ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং আমাদের জাতি গঠনেও উনি পথ প্রদর্শন করেছেন। তারও আজকে জন্মদিন। স্যার মুখ্য গুন্ডম বিশ্বেশ্বরিয়া তার জন্মদিনকে কেন্দ্র করেই আমাদের এই ভারতবর্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে এই দিনটাকে জাতীয় ইঞ্জিনিয়ার দিবস হিসাবে আমরা পালন করি।
স্যার বিশ্বেশ্বরইয়া কেবল একজন ইঞ্জিনিয়ার ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদর্শী, একজন চিন্তক এবং আমাদের জাতীয় উন্নয়নের একজন রূপকার। মাইজোরে কৃষ্ণরাজ সাগর বাঁধ নির্মাণ, বিশ্বেশ্বরইয়া আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট প্রতিষ্ঠা এবং আধুনিক শিল্পায়নের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে তিনি আমাদেরকে শিখিয়েছেন যে কঠোর শৃঙ্খলা, কর্মনিষ্ঠা ও উদ্ভাবনেই আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু আমরা যদি সেই ভারতবর্ষের কথা ভাবি, যে ভারতবর্ষ সম্পর্কে একসময় বলা হয় যে বলো 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 সবে শতবীরা মেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন রবে। ভারত যখন জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে অলঙ্কৃত ছিল, সেই সময়েও কিন্তু আমরা এই দিকে কিন্তু আমরা পিছিয়ে ছিলাম না। ভারতের প্রকৌশল ঐতিহ্য কেবল আধুনিক যুগে সীমাবদ্ধ ছিল তা কিন্তু নয়। আমাদের হাজার হাজার বছর আগে আমাদের সিন্ধু সভ্যতার যে নগর পরিকল্পনা, আমাদের সেখানকার নিখুঁত যে ড্রেনেজ সিস্টেম, মহেঞ্জোদারো এবং হরপ্পার যে স্থাপত্য, সেইগুলো কিন্তু আমাদের দেখিয়েছে যে কিভাবে প্রাচীন ভারত প্রকৌশলে বিশ্বকে পথ দেখিয়েছিল। সেরকম আমরা পৌরাণিক কাহিনীর দিকেও যদি আমরা একটু নজর দিই, সেখানেও কিন্তু প্রকৌশলীরা ছিলেন কিংবদন্তি। দেবশিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছিলেন ইন্দ্রলোক, লঙ্কাপুরী এবং ইন্দ্রপ্রস্থ, যাকে প্রথম ইঞ্জিনিয়ার হিসাবে আমরা জানি। এছাড়া মায়া দানব আরেকজন ইঞ্জিনিয়ার, তিনি গড়েছিলেন মায়া সভা এবং সোনার লঙ্কা। নল এবং নীল রামায়ণের যুগে আমরা জানি নির্মাণ করেছিলেন সমুদ্রের উপর রাম সেতু। এমনকি পুষ্পক রথ ছিল আধুনিক আমাদের যে বর্তমান বিমান, সেই বিমানের পরিকল্পনা। সুতরাং এইসব প্রমাণ করে যে আমাদের ভারতবর্ষ শুধু আজ নয়, প্রকৌশল বিদ্যার যে শিকড় এবং ঐতিহ্য, তার কল্পনা ও বাস্তবায়তার সমন্বয়ে আমাদের এই বিদ্যা আমাদের ভারতবর্ষে হাজার বছরের পুরনো। আজকের এই দিনে স্বাধীন ভারতের ইঞ্জিনিয়াররা সেই ঐতিহ্য এবং তার যে উজ্জ্বল দৃষ্টান্ত, সেটা কিন্তু আজকেও রেখে গেছেন। সেটা বাঁধ নির্মাণ হোক, সড়ক নির্মাণ হোক, রেলপথ হোক, মহাকাশ গবেষণা হোক কিংবা তথ্য প্রযুক্তি, সব ক্ষেত্রে কিন্তু ভারতীয় ইঞ্জিনিয়াররা আজকে সারা বিশ্বের মধ্যে একটা সুনামের সাথে কিন্তু আজকে তারা কাজ করে যাচ্ছেন। কিন্তু আমরা জানি আমাদের আগামী দিনের দায়িত্ব আমাদের অনেক বড়, কারণ আমাদের লক্ষ্য, প্রধানমন্ত্রী আমাদের সামনে সংকল্প রেখেছেন যে এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করা। স্বাভাবিক কারণে এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করতে হলে আমাদের ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বড় ভূমিকা এখানে অর্জন করতে হবে। বর্তমানে যেভাবে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, সেই জলবায়ুর পরিবর্তন আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। সেই অনুরূপে আমাদের আগামী দিনের ভারতবর্ষের যে ইনফ্রাস্ট্রাকচার, সেটাকে আমাদেরকে সেই অনুরূপে নির্মাণ করা, এটা যেরকম আমাদের কাছে একটা চ্যালেঞ্জ, সেরকম গ্রামীণ এবং প্রান্তিক মানুষদের জন্য সুলভ প্রযুক্তি ও সহজ সমাধান আমাদেরকে তৈরি করতে হবে। একই সাথে আধুনিক ভারত নির্মাণের জন্য প্রধানমন্ত্রী আমাদের সামনে ডিজিটাল ইন্ডিয়ার পরিকল্পনা রেখেছেন, মেক ইন ইন্ডিয়ার পরিকল্পনা রেখেছেন, স্টার্টআপ ইন্ডিয়ার যে স্বপ্ন প্রধানমন্ত্রী আমাদের সামনে রেখেছেন, সেগুলো সফল করতে আমাদের ইঞ্জিনিয়ারদের যে উদ্ভাবনী শক্তি, সেই শক্তিটা কিন্তু আজকের দিনে আরো অপরিহার্য এবং আজকের দিনে আরো কার্যকর। সুতরাং আমি আজকের
এই নবীন ইঞ্জিনিয়ারদের এখানে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা শুধু চাকরির সন্ধানী হবেন না, বরং উদ্ভাবনের স্রষ্টা, সমাজের পরিবর্তনকারী ও নতুন ভারতের নির্মাতা হয়ে উঠুন। সেটা আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী সেটাই আপনাদের কাছে প্রত্যাশা করে, এবং আমরা দেশবাসী হিসাবে নতুন ভারত নির্মাণের ক্ষেত্রে সেটাই আমরাও প্রত্যাশা করি। সুতরাং স্যার বিশ্বেশ্বরাইয়ার মতো অনুপ্রেরণাকে সামনে রেখে প্রাচীন ঐতিহ্যের শক্তি ধারণ করে এবং আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের ইঞ্জিনিয়াররা আগামী দিনে আমাদের ভারতবর্ষকে বিশ্বের শীর্ষস্থানে পৌঁছাবে বলে আমি আশা ব্যক্ত করছি। সুতরাং সবশেষে আমি সবাইকে আবারও এই ইঞ্জিনিয়ার দিবসে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার। আজকের এই জাতীয় ইঞ্জিনিয়ার দিবসে উপস্থিত আজকের এই মঞ্চে আমাদের ইঞ্জিনিয়ার রাজীব পাল মহোদয়, ডেপুটি সেক্রেটারি পিডব্লিউডি গভর্নমেন্ট অফ ত্রিপুরা, এখানে উপস্থিত আছেন আমাদের রাজীব দেববর্মা মহোদয়, চিফ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আমাদের মাঝে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার পরমানন্দ সরকার ব্যানার্জি মহোদয়, এফআই চেয়ারম্যান, আইইআই ত্রিপুরা স্টেট সেন্টার। এছাড়া আমার সামনে উপস্থিত বিভিন্ন আমাদের রাজ্যের প্রান্ত থেকে আসা ইঞ্জিনিয়ারগণ এবং আমার ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ইনস্টিটিউশন থেকে আসা আমার ছাত্রছাত্রী ভাই এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আমরা গাড়িটা স্টার্ট করো, গাড়িটা স্টার্ট করো। In Tripura. In today's August program, we are having the gracious presence of Sri Knowledge should serve you. His initiatives in building dams, industries, and educational reforms are a proof of his service to India. I can then celebrate On 15th of September every year to commemorate the birthday of legendary engineer, technocrat and visionary of our nation. ইঞ্জিনিয়ারিং ডে এটাকে পালন করতে আমরা সবাই জানি যে একজন মহান ভারতীয় যিনি এই ক্ষেত্রে
দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং আমাদের জাতি গঠনেও উনি পথ প্রদর্শন করেছেন। তারও আজকে জন্মদিন। স্যার মুখ্য গুন্ডম বিশ্বেশ্বরিয়া, তার জন্মদিনকে কেন্দ্র করেই আমাদের এই ভারতবর্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে এই দিনটাকে জাতীয় ইঞ্জিনিয়ার দিবস হিসাবে আমরা পালন করি। স্যার বিশ্বেশ্বরিয়া কেবল একজন ইঞ্জিনিয়ার ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদর্শী, একজন চিন্তক এবং আমাদের জাতীয় উন্নয়নের একজন রূপকার। মাইজোরে কৃষ্ণরাজ সাগর বাঁধ নির্মাণ, বিশ্বেশ্বরাইয়া আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট প্রতিষ্ঠা এবং আধুনিক শিল্পায়নের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে তিনি আমাদেরকে শিখিয়েছেন যে কঠোর শৃঙ্খলা, কর্মনিষ্ঠা ও উদ্ভাবনেই আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু আমরা যদি সেই ভারতবর্ষের কথা ভাবি, যে ভারতবর্ষ সম্পর্কে এক সময় বলা হয় যে বলো 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 সবে শতবিরা মেনু রবে, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন রবে। ভারত যখন জগৎ সবাই শ্রেষ্ঠ আসনে অলঙ্কৃত ছিল, সেই সময়েও কিন্তু আমরা এই দিকে কিন্তু আমরা পিছিয়ে ছিলাম না। ভারতের প্রকৌশল ঐতিহ্য কেবল আধুনিক যুগে সীমাবদ্ধ ছিল তা কিন্তু নয়। আমাদের হাজার হাজার বছর আগে আমাদের সিন্ধু সভ্যতার যে নগর পরিকল্পনা, আমাদের সেখানকার নিখুঁত যে ড্রেনেজ সিস্টেম, মহেঞ্জোদারো এবং হরপ্পার যে স্থাপত্য, সেইগুলো কিন্তু আমাদের দেখিয়েছে যে কিভাবে প্রাচীন ভারত প্রকৌশলে বিশ্বকে পথ দেখিয়েছিল। সেরকম আমরা পৌরাণিক কাহিনীর দিকেও যদি আমরা একটু নজর দিই, সেখানেও কিন্তু প্রকৌশলীরা ছিলেন কিংবদন্তি। দেবশিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছিলেন ইন্দ্রলোক, লঙ্কাপুরী এবং ইন্দ্রপ্রস্থ, যাকে প্রথম ইঞ্জিনিয়ার হিসাবে আমরা জানি। এছাড়া মায়া দানব আরেকজন ইঞ্জিনিয়ার, তিনি গড়েছিলেন মায়া সভা এবং সোনার লঙ্কা। নল এবং নীল রামায়ণের যুগে আমরা জানি নির্মাণ করেছিলেন সমুদ্রের উপর রাম সেতু। এমনকি পুষ্পক রথ ছিল আধুনিক আমাদের যে বর্তমান বিমান, সেই বিমানের পরিকল্পনা। সুতরাং এইসব প্রমাণ করে যে আমাদের ভারতবর্ষ শুধু আজ নয়, প্রকৌশল বিদ্যার যে শিকড় এবং ঐতিহ্য, তার কল্পনা ও বাস্তবায়তার সমন্বয়ে আমাদের এই বিদ্যা আমাদের ভারতবর্ষে হাজার বছরের পুরনো। আজকের এই দিনে স্বাধীন ভারতের ইঞ্জিনিয়াররা সেই ঐতিহ্য এবং তার যে উজ্জ্বল দৃষ্টান্ত, সেটা কিন্তু আজকেও রেখে গেছে। সেটা বাঁধ নির্মাণ হোক, সড়ক নির্মাণ হোক, রেলপথ হোক, মহাকাশ গবেষণা হোক কিংবা তথ্য প্রযুক্তি, সব ক্ষেত্রে কিন্তু ভারতীয় ইঞ্জিনিয়াররা আজকে সারা বিশ্বের মধ্যে একটা সুনামের সাথে কিন্তু আজকে তারা কাজ করে যাচ্ছেন। কিন্তু আমরা জানি আমাদের আগামী দিনের দায়িত্ব আমাদের অনেক বড়, কারণ আমাদের লক্ষ্য, প্রধানমন্ত্রী আমাদের সামনে সংকল্প রেখেছেন যে এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করা। স্বাভাবিক কারণে এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করতে হলে আমাদের ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বড় ভূমিকা এখানে অর্জন করতে হবে। বর্তমানে যেভাবে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, সেই জলবায়ুর পরিবর্তন আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। সেই অনুরূপে আমাদের আগামী দিনের ভারতবর্ষের যে ইনফ্রাস্ট্রাকচার, সেটাকে আমাদেরকে সেই অনুরূপে নির্মাণ করা, এটা যেরকম আমাদের কাছে একটা চ্যালেঞ্জ,
সেরকম গ্রামীণ এবং প্রান্তিক মানুষদের জন্য সুলভ প্রযুক্তি ও সহজ সমাধান আমাদেরকে তৈরি করতে হবে। একই সাথে আধুনিক ভারত নির্মাণের জন্য প্রধানমন্ত্রী আমাদের সামনে ডিজিটাল ইন্ডিয়ার পরিকল্পনা রেখেছেন, মেক ইন ইন্ডিয়ার পরিকল্পনা রেখেছেন, স্টার্ট আপ ইন্ডিয়ার যে স্বপ্ন প্রধানমন্ত্রী আমাদের সামনে রেখেছেন সেগুলো সফল করতে আমাদের ইঞ্জিনিয়ারদের যে উদ্ভাবনী শক্তি, সেই শক্তিটা কিন্তু আজকের দিনে আরো অপরিহার্য এবং আজকের দিনে আরো কার্যকর। সুতরাং আমি আজকের এই নবীন ইঞ্জিনিয়ারদের এখানে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা শুধু চাকরির সন্ধানী হবেন না, বরং উদ্ভাবনের স্রষ্টা, সমাজের পরিবর্তনকারী ও নতুন ভারতের নির্মাতা হয়ে উঠুন। সেটা আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী সেটাই আপনাদের কাছে প্রত্যাশা করে, এবং আমরা দেশবাসী হিসাবে নতুন ভারত নির্মাণের ক্ষেত্রে সেটাই আমরাও প্রত্যাশা করি। সুতরাং স্যার বিশ্বেশ্বরাইয়ার মতো অনুপ্রেরণাকে সামনে রেখে প্রাচীন ঐতিহ্যের শক্তি ধারণ করে এবং আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের ইঞ্জিনিয়াররা আগামী দিনে আমাদের ভারতবর্ষকে বিশ্বের শীর্ষস্থানে পৌঁছাবে বলে আমি আশা ব্যক্ত করছি। সুতরাং সবশেষে আমি সবাইকে আবারও এই ইঞ্জিনিয়ার দিবসে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার। আজকের এই জাতীয় ইঞ্জিনিয়ার দিবসে উপস্থিত আজকের এই মঞ্চে আমাদের ইঞ্জিনিয়ার রাজীব পাল মহোদয়, ডেপুটি সেক্রেটারি পিডব্লিউডি গভর্নমেন্ট অফ ত্রিপুরা, এখানে উপস্থিত আছেন আমাদের রাজীব দেববর্মা মহোদয়, চিফ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আমাদের মাঝে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার পরমানন্দ সরকার ব্যানার্জি মহোদয়, এফআই চেয়ারম্যান, আইইআই ত্রিপুরা স্টেট সেন্টার। এছাড়া আমার সামনে উপস্থিত বিভিন্ন আমাদের রাজ্যের প্রান্ত থেকে আসা ইঞ্জিনিয়ারগণ এবং আমার ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ইনস্টিটিউশন থেকে আসা আমার ছাত্রছাত্রী ভাই এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আমরা in Tripura. In today's August program, we are having the gracious presence of Sri Knowledge should serve you. His initiatives in building dams, industries, and educational reforms are a proof of his service to India. Indian Bank celebrates On 15th of September every year to commemorate the birthday of legendary engineer, technocrat and visionary of our nation.
ইঞ্জিনিয়ারিং ডে এটাকে পালন করতে আমরা সবাই জানি যে একজন মহান ভারতীয় যিনি এই ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং আমাদের জাতি গঠনেও উনি পথ প্রদর্শন করেছেন। তারও আজকে জন্মদিন। স্যার মুখ্য গুন্ডম বিশ্বেশ্বরিয়া, তার জন্মদিনকে কেন্দ্র করেই আমাদের এই ভারতবর্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে এই দিনটাকে জাতীয় ইঞ্জিনিয়ার দিবস হিসাবে আমরা পালন করি। স্যার বিশ্বেশ্বরিয়া কেবল একজন ইঞ্জিনিয়ার ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদর্শী, একজন চিন্তক এবং আমাদের জাতীয় উন্নয়নের একজন রূপকার। মাইসোরে কৃষ্ণরাজ সাগর বাঁধ নির্মাণ, বিশ্বেশ্বরাইয়া আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট প্রতিষ্ঠা এবং আধুনিক শিল্পায়নের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে তিনি আমাদেরকে শিখিয়েছেন যে কঠোর শৃঙ্খলা, কর্মনিষ্ঠা ও উদ্ভাবনেই আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু আমরা যদি সেই ভারতবর্ষের কথা ভাবি, এই ভারতবর্ষ সম্পর্কে একসময় বলা হয় যে বলো 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 সবে শতবীরা বেনু রবে, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন রবে। ভারত যখন জগৎ সবাই শ্রেষ্ঠ আসনে অলঙ্কৃত ছিল, সেই সময়েও কিন্তু আমরা এই দিকে কিন্তু আমরা পিছিয়ে ছিলাম না। ভারতের প্রকৌশল ঐতিহ্য কেবল আধুনিক যুগে সীমাবদ্ধ ছিল তা কিন্তু নয়। আমাদের হাজার হাজার বছর আগে আমাদের সিন্ধু সভ্যতার যে নগর পরিকল্পনা, আমাদের সেখানকার নিখুঁত যে ড্রেনেজ সিস্টেম, মহেঞ্জোদারো এবং হরপ্পার যে স্থাপত্য, সেইগুলো কিন্তু আমাদের দেখিয়েছে যে কিভাবে প্রাচীন ভারত প্রকৌশলে বিশ্বকে পথ দেখিয়েছিল। সেরকম আমরা পৌরাণিক কাহিনীর দিকেও যদি আমরা একটু নজর দিই, সেখানেও কিন্তু প্রকৌশলীরা ছিলেন কিংবদন্তি। দেবশিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছিলেন ইন্দ্রলোক, লঙ্কাপুরী এবং ইন্দ্রপ্রস্থ, যাকে প্রথম ইঞ্জিনিয়ার হিসাবে আমরা জানি। এছাড়া মায়া দানব আরেকজন ইঞ্জিনিয়ার, তিনি গড়েছিলেন মায়া সভা এবং সোনার লঙ্কা। নল এবং নীল রামায়ণের যুগে আমরা জানি নির্মাণ করেছিলেন সমুদ্রের উপর রাম সেতু। এমনকি পুষ্পক রথ ছিল আধুনিক আমাদের যে বর্তমান বিমান, সেই বিমানের পরিকল্পনা। সুতরাং এইসব প্রমাণ করে যে আমাদের ভারতবর্ষ শুধু আজ নয়, প্রকৌশল বিদ্যার যে শিকড় এবং ঐতিহ্য, তার কল্পনা ও বাস্তবায়তার সমন্বয়ে আমাদের এই বিদ্যা আমাদের ভারতবর্ষে হাজার বছরের পুরনো। আজকের এই দিনে স্বাধীন ভারতের ইঞ্জিনিয়াররা সেই ঐতিহ্য এবং তার যে উজ্জ্বল দৃষ্টান্ত, সেটা কিন্তু আজকেও রেখে গেছেন। সেটা বাঁধ নির্মাণ হোক, সড়ক নির্মাণ হোক, রেলপথ হোক, মহাকাশ গবেষণা হোক কিংবা তথ্য প্রযুক্তি, সব ক্ষেত্রে কিন্তু ভারতীয় ইঞ্জিনিয়াররা আজকে সারা বিশ্বের মধ্যে একটা সুনামের সাথে কিন্তু আজকে তারা কাজ করে যাচ্ছেন। কিন্তু আমরা জানি আমাদের আগামী দিনের দায়িত্ব আমাদের অনেক বড়, কারণ আমাদের লক্ষ্য, প্রধানমন্ত্রী আমাদের সামনে সংকল্প রেখেছেন যে এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করা। স্বাভাবিক কারণে এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করতে হলে আমাদের ইঞ্জিনিয়ারদের সবচেয়ে
বড় ভূমিকা এখানে অর্জন করতে হবে। বর্তমানে যেভাবে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, সেই জলবায়ুর পরিবর্তন আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। সেই অনুরূপে আমাদের আগামী দিনের ভারতবর্ষের যে ইনফ্রাস্ট্রাকচার, সেটাকে আমাদেরকে সেই অনুরূপে নির্মাণ করা, এটা যেরকম আমাদের কাছে একটা চ্যালেঞ্জ, সেরকম গ্রামীণ এবং প্রান্তিক মানুষদের জন্য সুলভ প্রযুক্তি ও সহজ সমাধান আমাদেরকে তৈরি করতে হবে। একই সাথে আধুনিক ভারত নির্মাণের জন্য প্রধানমন্ত্রী আমাদের সামনে ডিজিটাল ইন্ডিয়ার পরিকল্পনা রেখেছেন, মেক ইন ইন্ডিয়ার পরিকল্পনা রেখেছেন, স্টার্ট আপ ইন্ডিয়ার যে স্বপ্ন প্রধানমন্ত্রী আমাদের সামনে রেখেছেন, সেগুলো সফল করতে আমাদের ইঞ্জিনিয়ারদের যে উদ্ভাবনী শক্তি, সেই শক্তিটা কিন্তু আজকের দিনে আরো অপরিহার্য এবং আজকের দিনে আরো কার্যকর। সুতরাং আমি আজকের এই নবীন ইঞ্জিনিয়ারদের এখানে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা শুধু চাকরির সন্ধানী হবেন না, বরং উদ্ভাবনের স্রষ্টা, সমাজের পরিবর্তনকারী ও নতুন ভারতের নির্মাতা হয়ে উঠুন। সেটা আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী সেটাই আপনাদের কাছে প্রত্যাশা করে, এবং আমরা দেশবাসী হিসাবে নতুন ভারত নির্মাণের ক্ষেত্রে সেটাই আমরাও প্রত্যাশা করি। সুতরাং স্যার বিশ্বেশ্বরাইয়ার মতো অনুপ্রেরণাকে সামনে রেখে প্রাচীন ঐতিহ্যের শক্তি ধারণ করে এবং আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের ইঞ্জিনিয়াররা আগামী দিনে আমাদের ভারতবর্ষকে বিশ্বের শীর্ষস্থানে পৌঁছাবে বলে আমি আশা ব্যক্ত করছি। সুতরাং সবশেষে আমি সবাইকে আবারও এই ইঞ্জিনিয়ার দিবসে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার। আজকের এই জাতীয় ইঞ্জিনিয়ার দিবসে উপস্থিত আজকের এই মঞ্চে আমাদের ইঞ্জিনিয়ার রাজীব পাল মহোদয়, ডেপুটি সেক্রেটারি পিডব্লিউডি গভর্নমেন্ট অফ ত্রিপুরা, এখানে উপস্থিত আছেন আমাদের রাজীব দেববর্মা মহোদয়, চিফ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আমাদের মাঝে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার পরমানন্দ সরকার ব্যানার্জি মহোদয়, FIE চেয়ারম্যান, IEI ত্রিপুরা স্টেট সেন্টার। এছাড়া আমার সামনে উপস্থিত বিভিন্ন আমাদের রাজ্যের প্রান্ত থেকে আসা ইঞ্জিনিয়ারগণ এবং আমার ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ইনস্টিটিউশন থেকে আসা আমার ছাত্রছাত্রী ভাই এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আমরা in Tripura. In today's August program, we are having the gracious presence of Sri Knowledge should serve you. His initiatives in building dams, industries, and educational reforms are a proof of his service to India. I can then celebrate
On 15th of September every year to commemorate the birthday of legendary engineer, technocrat and visionary of our nation. ইঞ্জিনিয়ারিং ডে এটাকে পালন করতে আমরা সবাই জানি যে একজন মহান ভারতীয় যিনি এই ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং আমাদের জাতি গঠনেও উনি পথ প্রদর্শন করেছেন। তারও আজকে জন্মদিন। স্যার মুখ্য গুন্ডম বিশ্বেশ্বরিয়া, তার জন্মদিনকে কেন্দ্র করেই আমাদের এই ভারতবর্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে এই দিনটাকে জাতীয় ইঞ্জিনিয়ার দিবস হিসাবে আমরা পালন করি। স্যার বিশ্বেশ্বরিয়া কেবল একজন ইঞ্জিনিয়ার ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদর্শী, একজন চিন্তক এবং আমাদের জাতীয় উন্নয়নের একজন রূপকার। মাইজোরে কৃষ্ণরাজ সাগর বাঁধ নির্মাণ, বিশ্বেশ্বরাইয়া আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট প্রতিষ্ঠা এবং আধুনিক শিল্পায়নের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে তিনি আমাদেরকে শিখিয়েছেন যে কঠোর শৃঙ্খলা, কর্মনিষ্ঠা ও উদ্ভাবনেই আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু আমরা যদি সেই ভারতবর্ষের কথা ভাবি, যে ভারতবর্ষ সম্পর্কে একসময় বলা হয় যে বলো 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 সবে শতবীরা বেনু রবে, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন হবে। ভারত যখন জগৎ সবাই শ্রেষ্ঠ আসনে অলঙ্কৃত ছিল, সেই সময়েও কিন্তু আমরা এই দিকে কিন্তু আমরা পিছিয়ে ছিলাম না। ভারতের প্রকৌশল ঐতিহ্য কেবল আধুনিক যুগে সীমাবদ্ধ ছিল তা কিন্তু নয়। আমাদের হাজার হাজার বছর আগে আমাদের সিন্ধু সভ্যতার যে নগর পরিকল্পনা, আমাদের সেখানকার নিখুঁত যে ড্রেনেজ সিস্টেম, মহেঞ্জোদারো এবং হরপ্পার যে স্থাপত্য, সেইগুলো কিন্তু আমাদের দেখিয়েছে যে কিভাবে প্রাচীন ভারত প্রকৌশলে বিশ্বকে পথ দেখিয়েছিল। সেরকম আমরা পৌরাণিক কাহিনীর দিকেও যদি আমরা একটু নজর দিই, সেখানেও কিন্তু প্রকৌশলীরা ছিলেন কিংবদন্তি। দেবশিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছিলেন ইন্দ্রলোক, লঙ্কাপুরী এবং ইন্দ্রপ্রস্থ, যাকে প্রথম ইঞ্জিনিয়ার হিসাবে আমরা জানি। এছাড়া মায়া দানব আরেকজন ইঞ্জিনিয়ার, তিনি গড়েছিলেন মায়া সভা এবং সোনার লঙ্কা। নল এবং নীল রামায়ণের যুগে আমরা জানি নির্মাণ করেছিলেন সমুদ্রের উপর রাম সেতু। এমনকি পুষ্পক রথ ছিল আধুনিক আমাদের যে বর্তমান বিমান, সেই বিমানের পরিকল্পনা। সুতরাং এইসব প্রমাণ করে যে আমাদের ভারতবর্ষ শুধু আজ নয়, প্রকৌশল বিদ্যার যে শিকড় এবং ঐতিহ্য, তার কল্পনা ও বাস্তবায়তার সমন্বয়ে আমাদের এই বিদ্যা আমাদের ভারতবর্ষে হাজার বছরের পুরনো। আজকের এই দিনে স্বাধীন ভারতের ইঞ্জিনিয়াররা সেই ঐতিহ্য এবং তার যে উজ্জ্বল দৃষ্টান্ত, সেটা কিন্তু আজকেও রেখে গেছে। সেটা বাঁধ নির্মাণ হোক,
সড়ক নির্মাণ হোক, রেলপথ হোক, মহাকাশ গবেষণা হোক কিংবা তথ্য প্রযুক্তি, সব ক্ষেত্রে কিন্তু ভারতীয় ইঞ্জিনিয়াররা আজকে সারা বিশ্বের মধ্যে একটা সুনামের সাথে কিন্তু আজকে তারা কাজ করে যাচ্ছেন। কিন্তু আমরা জানি আমাদের আগামী দিনের দায়িত্ব আমাদের অনেক বড়, কারণ আমাদের লক্ষ্য, প্রধানমন্ত্রী আমাদের সামনে সংকল্প রেখেছেন যে এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করা। স্বাভাবিক কারণে এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করতে হলে আমাদের ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বড় ভূমিকা এখানে অর্জন করতে হবে। বর্তমানে যেভাবে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, সেই জলবায়ুর পরিবর্তন আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। সেই অনুরূপে আমাদের আগামী দিনের ভারতবর্ষের যে ইনফ্রাস্ট্রাকচার, সেটাকে আমাদেরকে সেই অনুরূপে নির্মাণ করা, এটা যেরকম আমাদের কাছে একটা চ্যালেঞ্জ, সেরকম গ্রামীণ এবং প্রান্তিক মানুষদের জন্য সুলভ প্রযুক্তি ও সহজ সমাধান আমাদেরকে তৈরি করতে হবে। একই সাথে আধুনিক ভারত নির্মাণের জন্য প্রধানমন্ত্রী আমাদের সামনে ডিজিটাল ইন্ডিয়ার পরিকল্পনা রেখেছেন, মেক ইন ইন্ডিয়ার পরিকল্পনা রেখেছেন, স্টার্ট আপ ইন্ডিয়ার যে স্বপ্ন প্রধানমন্ত্রী আমাদের সামনে রেখেছেন, সেগুলো সফল করতে আমাদের ইঞ্জিনিয়ারদের যে উদ্ভাবনী শক্তি, সেই শক্তিটা কিন্তু আজকের দিনে আরো অপরিহার্য এবং আজকের দিনে আরো কার্যকর। সুতরাং আমি আজকের এই নবীন ইঞ্জিনিয়ারদের এখানে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা শুধু চাকরির সন্ধানী হবেন না, বরং উদ্ভাবনের স্রষ্টা, সমাজের পরিবর্তনকারী ও নতুন ভারতের নির্মাতা হয়ে উঠুন। সেটা আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী সেটাই আপনাদের কাছে প্রত্যাশা করে, এবং আমরা দেশবাসী হিসাবে নতুন ভারত নির্মাণের ক্ষেত্রে সেটাই আমরাও প্রত্যাশা করি। সুতরাং স্যার বিশ্বেশ্বরাইয়ার মতো অনুপ্রেরণাকে সামনে রেখে প্রাচীন ঐতিহ্যের শক্তি ধারণ করে এবং আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের ইঞ্জিনিয়াররা আগামী দিনে আমাদের ভারতবর্ষকে বিশ্বের শীর্ষস্থানে পৌঁছাবে বলে আমি আশা ব্যক্ত করছি। সুতরাং সবশেষে আমি সবাইকে আবারও এই ইঞ্জিনিয়ার দিবসে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার। আজকের এই জাতীয় ইঞ্জিনিয়ার দিবসে উপস্থিত আজকের এই মঞ্চে আমাদের ইঞ্জিনিয়ার রাজীব পাল মহোদয়, ডেপুটি সেক্রেটারি পিডব্লিউডি গভর্নমেন্ট অফ ত্রিপুরা, এখানে উপস্থিত আছেন আমাদের রাজীব দেববর্মা মহোদয়, চিফ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আমাদের মাঝে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার পরমানন্দ সরকার ব্যানার্জি মহোদয়, FIE চেয়ারম্যান, IEI ত্রিপুরা স্টেট সেন্টার। এছাড়া আমার সামনে উপস্থিত বিভিন্ন আমাদের রাজ্যের প্রান্ত থেকে আসা ইঞ্জিনিয়ারগণ এবং আমার ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ইনস্টিটিউশন থেকে আসা আমার ছাত্রছাত্রী ভাই এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আমরা in Tripura. In today's August program, we are having
the gracious presence of Sri Knowledge should serve purpose. His initiatives in building dams, industries, and educational reforms are a proof of his service to India. Indian Bank celebrates its 50th On 15th of September every year to commemorate the birthday of legendary engineer, technocrat and visionary of our nation. ইঞ্জিনিয়ারিং ডে এটাকে পালন করতে আমরা সবাই জানি যে একজন মহান ভারতীয় যিনি এই ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং আমাদের জাতি গঠনেও উনি পথ প্রদর্শন করেছেন। তারও আজকে জন্মদিন। স্যার মুখ্য গুন্ডম বিশ্বেশ্বরিয়া, তার জন্মদিনকে কেন্দ্র করেই আমাদের এই ভারতবর্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে এই দিনটাকে জাতীয় ইঞ্জিনিয়ার দিবস হিসাবে আমরা পালন করি। স্যার বিশ্বেশ্বরিয়া কেবল একজন ইঞ্জিনিয়ার ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদর্শী, একজন চিন্তক এবং আমাদের জাতীয় উন্নয়নের একজন রূপকার। মাইজোরে কৃষ্ণরাজ সাগর বাঁধ নির্মাণ, বিশ্বেশ্বরাইয়া আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট প্রতিষ্ঠা এবং আধুনিক শিল্পায়নের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে তিনি আমাদেরকে শিখিয়েছেন যে কঠোর শৃঙ্খলা, কর্মনিষ্ঠা ও উদ্ভাবনেই আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু আমরা যদি সেই ভারতবর্ষের কথা ভাবি, যে ভারতবর্ষ সম্পর্কে একসময় বলা হয় যে বলো 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 সবে শতবীরা বেনু রবে, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন রবে। ভারত যখন জগৎ সবাই শ্রেষ্ঠ আসনে অলঙ্কৃত ছিল, সেই সময়েও কিন্তু আমরা এই দিকে কিন্তু আমরা পিছিয়ে ছিলাম না। ভারতের প্রকৌশল ঐতিহ্য কেবল আধুনিক যুগেই সীমাবদ্ধ ছিল তা কিন্তু নয়। আমাদের হাজার হাজার বছর আগে আমাদের সিন্ধু সভ্যতার যে নগর পরিকল্পনা, আমাদের সেখানকার নিখুঁত যে ড্রেনেজ সিস্টেম, মহেঞ্জোদারো এবং হরপ্পার যে স্থাপত্য, সেইগুলো কিন্তু আমাদের দেখিয়েছে যে কিভাবে প্রাচীন ভারত প্রকৌশলে বিশ্বকে পথ দেখিয়েছিল। সেরকম আমরা পৌরাণিক কাহিনীর দিকেও যদি আমরা একটু নজর দিই, সেখানেও কিন্তু প্রকৌশলীরা ছিলেন কিংবদন্তি। দেবশিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছিলেন ইন্দ্রলোক, লঙ্কাপুরী এবং ইন্দ্রপ্রস্থ, যাকে প্রথম ইঞ্জিনিয়ার হিসাবে আমরা জানি। এছাড়া মায়া দানব আরেকজন ইঞ্জিনিয়ার, তিনি গড়েছিলেন মায়া সভা এবং সোনার লঙ্কা। নল এবং নীল রামায়ণের যুগে আমরা জানি নির্মাণ করেছিলেন সমুদ্রের উপর রাম সেতু। এমনকি পুষ্পক রথ ছিল আধুনিক
আমাদের যে বর্তমান বিমান, সেই বিমানের পরিকল্পনা। সুতরাং এইসব প্রমাণ করে যে আমাদের ভারতবর্ষ শুধু আজ নয়, প্রকৌশল বিদ্যার যে শিকড় এবং ঐতিহ্য, তার কল্পনা ও বাস্তবায়তার সমন্বয়ে আমাদের এই বিদ্যা আমাদের ভারতবর্ষে হাজার বছরের পুরনো। তা আজকের এই দিনে স্বাধীন ভারতের ইঞ্জিনিয়াররা সেই ঐতিহ্য এবং তার যে উজ্জ্বল দৃষ্টান্ত, সেটা কিন্তু আজকেও রেখে গেছে। সেটা বাঁধ নির্মাণ হোক, সড়ক নির্মাণ হোক, রেলপথ হোক, মহাকাশ গবেষণা হোক, কিংবা তথ্য প্রযুক্তি, সব ক্ষেত্রে কিন্তু ভারতীয় ইঞ্জিনিয়াররা আজকে সারা বিশ্বের মধ্যে একটা সুনামের সাথে কিন্তু আজকে তারা কাজ করে যাচ্ছেন। কিন্তু আমরা জানি আমাদের আগামী দিনের দায়িত্ব আমাদের অনেক বড়, কারণ আমাদের লক্ষ্য, প্রধানমন্ত্রী আমাদের সামনে সংকল্প রেখেছেন যে এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করা। স্বাভাবিক কারণে এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করতে হলে আমাদের ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বড় ভূমিকা এখানে অর্জন করতে হবে। বর্তমানে যেভাবে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, সেই জলবায়ুর পরিবর্তন আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। সেই অনুরূপে আমাদের আগামী দিনের ভারতবর্ষের যে ইনফ্রাস্ট্রাকচার, সেটাকে আমাদেরকে সেই অনুরূপে নির্মাণ করা, এটা যেরকম আমাদের কাছে একটা চ্যালেঞ্জ, সেরকম গ্রামীণ এবং প্রান্তিক মানুষদের জন্য সুলভ প্রযুক্তি ও সহজ সমাধান আমাদেরকে তৈরি করতে হবে। একই সাথে আধুনিক ভারত নির্মাণের জন্য প্রধানমন্ত্রী আমাদের সামনে ডিজিটাল ইন্ডিয়ার পরিকল্পনা রেখেছেন, মেক ইন ইন্ডিয়ার পরিকল্পনা রেখেছেন, স্টার্ট আপ ইন্ডিয়ার যে স্বপ্ন প্রধানমন্ত্রী আমাদের সামনে রেখেছেন, সেগুলো সফল করতে আমাদের ইঞ্জিনিয়ারদের যে উদ্ভাবনী শক্তি, সেই শক্তিটা কিন্তু আজকের দিনে আরো অপরিহার্য এবং আজকের দিনে আরো কার্যকর। সুতরাং আমি আজকের এই নবীন ইঞ্জিনিয়ারদের এখানে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা শুধু চাকরির সন্ধানী হবেন না, বরং উদ্ভাবনের স্রষ্টা, সমাজের পরিবর্তনকারী ও নতুন ভারতের নির্মাতা হয়ে উঠুন। সেটা আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী, সেটাই আপনাদের কাছে প্রত্যাশা করে, এবং আমরা দেশবাসী হিসাবে নতুন ভারত নির্মাণের ক্ষেত্রে সেটাই আমরাও প্রত্যাশা করি। সুতরাং স্যার বিশ্বেশ্বরাইয়ার মতো অনুপ্রেরণাকে সামনে রেখে প্রাচীন ঐতিহ্যের শক্তি ধারণ করে এবং আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের ইঞ্জিনিয়াররা আগামী দিনে আমাদের ভারতবর্ষকে বিশ্বের শীর্ষস্থানে পৌঁছাবে বলে আমি আশা ব্যক্ত করছি। সুতরাং সবশেষে আমি সবাইকে আবারও এই ইঞ্জিনিয়ার দিবসে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার। আজকের এই জাতীয় ইঞ্জিনিয়ার দিবসে উপস্থিত আজকের এই মঞ্চে আমাদের ইঞ্জিনিয়ার রাজীব পাল মহোদয়, ডেপুটি সেক্রেটারি পিডব্লিউডি গভর্নমেন্ট অফ ত্রিপুরা, এখানে উপস্থিত আছেন আমাদের রাজীব দেববর্মা মহোদয়, চিফ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আমাদের মাঝে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার পরমানন্দ সরকার ব্যানার্জি মহোদয়, FIE চেয়ারম্যান, IEI ত্রিপুরা স্টেট সেন্টার। এছাড়া আমার সামনে উপস্থিত বিভিন্ন আমাদের রাজ্যের প্রান্ত থেকে আসা ইঞ্জিনিয়ারগণ এবং আমার ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ইনস্টিটিউশন থেকে আসা আমার ছাত্রছাত্রী ভাই এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আমরা
in Tripura. In today's August program, we are having the gracious presence of Sri Knowledge should serve purpose. His initiatives in building dams, industries, and educational reforms are a proof of his service to India. I can then celebrate his On 15th of September every year to commemorate the birthday of legendary engineer, technocrat and visionary of our nation. ইঞ্জিনিয়ারিং ডে এটাকে পালন করতে আমরা সবাই জানি যে একজন মহান ভারতীয় যিনি এই ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং আমাদের জাতি গঠনেও উনি পথ প্রদর্শন করেছেন। তারও আজকে জন্মদিন। স্যার মুখ্য গুন্ডম বিশ্বেশ্বরিয়া, তার জন্মদিনকে কেন্দ্র করেই আমাদের এই ভারতবর্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে এই দিনটাকে জাতীয় ইঞ্জিনিয়ার দিবস হিসাবে আমরা পালন করি। স্যার বিশ্বেশ্বরিয়া কেবল একজন ইঞ্জিনিয়ার ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদর্শী, একজন চিন্তক এবং আমাদের জাতীয় উন্নয়নের একজন রূপকার। মাইসোরে কৃষ্ণরাজ সাগর বাঁধ নির্মাণ, বিশ্বেশ্বরাইয়া আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট প্রতিষ্ঠা এবং আধুনিক শিল্পায়নের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে তিনি আমাদেরকে শিখিয়েছেন যে কঠোর শৃঙ্খলা, কর্মনিষ্ঠা ও উদ্ভাবনেই আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু আমরা যদি সেই ভারতবর্ষের কথা ভাবি, যে ভারতবর্ষ সম্পর্কে একসময় বলা হয় যে বলো 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 সবে শতবীরা মেনু রবে, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন রবে। ভারত যখন জগৎ সবাই শ্রেষ্ঠ আসনে অলঙ্কৃত ছিল, সেই সময়েও কিন্তু আমরা এই দিকে কিন্তু আমরা পিছিয়ে ছিলাম না। ভারতের প্রকৌশল ঐতিহ্য কেবল আধুনিক যুগে সীমাবদ্ধ ছিল তা কিন্তু নয়। আমাদের হাজার হাজার বছর আগে আমাদের সিন্ধু সভ্যতার যে নগর পরিকল্পনা, আমাদের সেখানকার নিখুঁত যে ড্রেনেজ সিস্টেম, মহেঞ্জোদারো এবং হরপ্পার যে স্থাপত্য, সেইগুলো কিন্তু আমাদের দেখিয়েছে যে কিভাবে প্রাচীন ভারত প্রকৌশলে বিশ্বকে পথ দেখিয়েছিল। সেরকম আমরা পৌরাণিক কাহিনীর দিকেও যদি আমরা একটু নজর দিই, সেখানেও কিন্তু প্রকৌশলীরা ছিলেন কিংবদন্তি। দেবশিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছিলেন ইন্দ্রলোক, লঙ্কাপুরী এবং ইন্দ্রপ্রস্থ, যাকে প্রথম ইঞ্জিনিয়ার হিসাবে
আমরা জানি। এছাড়া মায়া দানব আরেকজন ইঞ্জিনিয়ার, তিনি গড়েছিলেন মায়া সভা এবং সোনার লঙ্কা। নল এবং নীল রামায়ণের যুগে আমরা জানি নির্মাণ করেছিলেন সমুদ্রের উপর রাম সেতু। এমনকি পুষ্পক রথ ছিল আধুনিক আমাদের যে বর্তমান বিমান, সেই বিমানের পরিকল্পনা। সুতরাং এইসব প্রমাণ করে যে আমাদের ভারতবর্ষ শুধু আজ নয়, প্রকৌশল বিদ্যার যে শিকড় এবং ঐতিহ্য, তার কল্পনা ও বাস্তবায়তার সমন্বয়ে আমাদের এই বিদ্যা আমাদের ভারতবর্ষে হাজার বছরের পুরনো। আজকের এই দিনে স্বাধীন ভারতের ইঞ্জিনিয়াররা সেই ঐতিহ্য এবং তার যে উজ্জ্বল দৃষ্টান্ত, সেটা কিন্তু আজকেও রেখে গেছে। সেটা বাঁধ নির্মাণ হোক, সড়ক নির্মাণ হোক, রেলপথ হোক, মহাকাশ গবেষণা হোক, কিংবা তথ্য প্রযুক্তি, সব ক্ষেত্রে কিন্তু ভারতীয় ইঞ্জিনিয়াররা আজকে সারা বিশ্বের মধ্যে একটা সুনামের সাথে কিন্তু আজকে তারা কাজ করে যাচ্ছেন। কিন্তু আমরা জানি আমাদের আগামী দিনের দায়িত্ব আমাদের অনেক বড়, কারণ আমাদের লক্ষ্য, প্রধানমন্ত্রী আমাদের সামনে সংকল্প রেখেছেন যে এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করা। স্বাভাবিক কারণে এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করতে হলে আমাদের ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বড় ভূমিকা এখানে অর্জন করতে হবে। বর্তমানে যেভাবে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, সেই জলবায়ুর পরিবর্তন আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। সেই অনুরূপে আমাদের আগামী দিনের ভারতবর্ষের যে ইনফ্রাস্ট্রাকচার, সেটাকে আমাদেরকে সেই অনুরূপে নির্মাণ করা, এটা যেরকম আমাদের কাছে একটা চ্যালেঞ্জ, সেরকম গ্রামীণ এবং প্রান্তিক মানুষদের জন্য সুলভ প্রযুক্তি ও সহজ সমাধান আমাদেরকে তৈরি করতে হবে। একই সাথে আধুনিক ভারত নির্মাণের জন্য প্রধানমন্ত্রী আমাদের সামনে ডিজিটাল ইন্ডিয়ার পরিকল্পনা রেখেছেন, মেক ইন ইন্ডিয়ার পরিকল্পনা রেখেছেন, স্টার্ট আপ ইন্ডিয়ার যে স্বপ্ন প্রধানমন্ত্রী আমাদের সামনে রেখেছেন, সেগুলো সফল করতে আমাদের ইঞ্জিনিয়ারদের যে উদ্ভাবনী শক্তি, সেই শক্তিটা কিন্তু আজকের দিনে আরো অপরিহার্য এবং আজকের দিনে আরো কার্যকর। সুতরাং আমি আজকের এই নবীন ইঞ্জিনিয়ারদের এখানে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা শুধু চাকরির সন্ধানী হবেন না, বরং উদ্ভাবনের স্রষ্টা, সমাজের পরিবর্তনকারী ও নতুন ভারতের নির্মাতা হয়ে উঠুন। সেটা আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী, সেটাই আপনাদের কাছে প্রত্যাশা করে, এবং আমরা দেশবাসী হিসাবে নতুন ভারত নির্মাণের ক্ষেত্রে সেটাই আমরাও প্রত্যাশা করি। সুতরাং স্যার বিশ্বেশ্বরাইয়ার মতো অনুপ্রেরণাকে সামনে রেখে প্রাচীন ঐতিহ্যের শক্তি ধারণ করে এবং আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের ইঞ্জিনিয়াররা আগামী দিনে আমাদের ভারতবর্ষকে বিশ্বের শীর্ষস্থানে পৌঁছাবে বলে আমি আশা ব্যক্ত করছি। সুতরাং সবশেষে আমি সবাইকে আবারও এই ইঞ্জিনিয়ার দিবসে
আমি প্রথমে রাজ্যের অর্থমন্ত্রী হিসাবে ব্যাংক অর্গানাইজেশন কোনো অর্থ দপ্তরের অধীনেই থাকে, তো এটা অবশ্যই আমি খুবই মানে আনন্দের সঙ্গে আমি বলতে চাই, এবং ব্যাংক কর্তৃপক্ষকে অবশ্যই আমি ধন্যবাদ দেব যে বর্তমানে টোটাল ইন্ডিয়া মানে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে ডেভেলপমেন্টের একটা সর্বোচ্চ শিখরে পড়ছে সব কিছু, এবং ব্যাংকের পরিষেবাগুলো মানে আমাদের যত গভর্নমেন্টের বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে সেই বেনিফিশিয়ারি স্কিমগুলো থ্রু ব্যাংক সার্ভিসের মাধ্যমে সেটা মানুষের একেবারে দোরগোড়ায় পৌঁছানোর যে মানে প্ল্যানিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেটার জন্য ব্যাংকিং ইনস্টিটিউশনগুলো সেটা দায়িত্বের সঙ্গে কাজ করছে। এবং ইউনিয়ন ব্যাংক এটাও রাজ্যের মধ্যে অনেক পুরনো ব্যাংক, এটা নয় যেটা নতুন করে এসছে, এবং মানে এরাও এদের সেই টার্গেট অনুযায়ী রাজ্যের যে সমস্ত ব্যাংকিং পরিষেবা সেটা তারা করার চেষ্টা করছে এবং করছে, ভালোই পার্সেন্টেজের ইস্যুতে তারা এগিয়ে আছে। এবং আজকে এখানে আমি এসেছি যেখানে তাদের একটা নতুন পুরনো ব্যাংকে রেনোভেশন করেছে। একটা সময় ব্যাংক ছিল, মানুষ খুব প্রয়োজন, ব্যাংকে যেত, ব্যাংকের যেই কাঠামো ছিল সেখানে কোনো বক্তব্যের মধ্যে ছিল না, কোনো অভিযোগ থাকতো না, বাট সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে এখন সেটার পরিবর্তন হয়েছে। এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে, যত কটা ব্যাংক করছে প্রত্যেকটা ব্যাংকও কিন্তু সেভাবে এটা আধুনিকতার ছাপ রাখছে, সুন্দর মানে একটা ব্যবস্থাপনা রাখছে, যাতে কাস্টমার যারা আছে, যারা বেনিফিশিয়ারি বা যারা ব্যাংক যারা গ্রাহক যারা কাস্টমার, এরাও যাতে সঠিকভাবে একটা মর্যাদা পায়, একটা পরিবেশ পায়, সেটার জন্য এখন প্রত্যেক ব্যাংকই সঠিক। আমি এটা অবশ্য বলতে এটা আমার দ্বিধা নেই যে প্রাইভেট সেক্টরের ব্যাংকগুলো কিন্তু এটা খুব আগে শুরু করেছে, যাই শাখা করবে তারা সেভাবে সাজিয়ে। এখন আমাদের পাবলিক সেক্টরের ব্যাংকগুলো কেউ পিছিয়ে নেই, যেমন ইউনিয়ন ব্যাংক করছে, আরও ব্যাংক করছেন, তো সেটা আমি অনেক করি, আশাও করি যে ব্যাংকের আরও পরিধি বাড়ানো হোক, এবং আমাদের যে টার্গেট গভর্নমেন্টের সেটা রুরাল সেক্টরগুলোতে আরও কিছু ব্যাংক ব্রাঞ্চ বাড়ানোর জন্য আমি আমাদের ব্যাংক কর্তৃপক্ষ যিনি আসছেন গুয়াহাটি থেকে, ওনাকে আমি বলেছি, উনিও অনেক করছেন। 11টা ব্রাঞ্চ ছিল, 2টো খুব সহসা চালু হবে, এবং এরপরেও বিভিন্ন রুরাল সেক্টরে ব্যাংক ওপেনিং করার জন্য ওনারা ইউনিয়ন ব্যাংকের কর্তৃপক্ষ চেষ্টা করছেন। তো আমি অনেক অনেক ধন্যবাদ দেব আমাকে এখানে আজকে নতুন ইনোভেশন করা ব্যাংকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আশা করি ব্যাংক অনেক দূর কাজ করবো, অনেক আরও এগোবে। वैसे हमारी सर 13 ब्रांचें हो चुकी है, 2 ब्रांचें हमने पिछले 1 साल में कर दी है। आपको तो गवर्नमेंट ऑफ इंडिया से एलोकेशन किया था, आपको साउथ की पूरा चलिए आपको Product closer. दादा आपको क्लोज हो जाऊंगा।
हाँ एक विराई और वो ऋषाबाई उसका भी प्रपोजल Shekhar Azad, President Tripura Press Club, respected Shri Abhinav Bharsa, Deputy General Manager, Regional Head, Union Bank of India, respected Welcome, sir. Welcome to the Union Bank of India. and Niladri Chaudhary branch, Rangali branch, we wholeheartedly welcome you here. First of all, we have to पढ़ाई दी है सर अभी 2 और पढ़ाएंगे Join in the corporate prayer for the success and program of the new branch. So for corporate prayer, please. ये सर हमारी रेनोवेटेड ब्रांच है असल में हाँ न्यू ब्रांच All please stand up and we will. नहीं है सिर्फ फॉर्म अभी अगर किया तो 2 करेगा वो भी सर अभी For the success of the branch. আমি প্রথমে রাজ্যের অর্থমন্ত্রী হিসাবে ব্যাংক অর্গানাইজেশন কোনো অর্থ দপ্তরের অধীনেই থাকে, তো এটা অবশ্যই আমি খুবই মানে আনন্দের সঙ্গে আমি বলতে চাই এবং ব্যাংক কর্তৃপক্ষকে অবশ্যই আমি ধন্যবাদ দেব যে টোটাল বর্তমানে টোটাল ইন্ডিয়া মানে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে ডেভেলপমেন্টের একটা সর্বোচ্চ শিখরে পৌঁছে সরকার এবং ব্যাংকের পরিষেবাগুলো মানে আমাদের যত গভর্নমেন্টের বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে সেই বেনিফিশিয়ারি স্কিমগুলো থ্রু ব্যাংক সার্ভিসের মাধ্যমে সেটা মানুষের একেবারে দোরগোড়ায় পৌঁছানোর যে মানে প্ল্যানিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেটার জন্য ব্যাংকিং ইনস্টিটিউশনগুলো সেটা দায়িত্বের সঙ্গে কাজ করছে এবং ইউনিয়ন ব্যাংক এটাও রাজ্যের মধ্যে অনেক পুরনো ব্যাংক, এনারা যেটা নতুন করে এসছে এবং মানে এরাও এদের সেই টার্গেট অনুযায়ী রাজ্যের যে সমস্ত ব্যাংকিং পরিষেবা সেটা তারা করার চেষ্টা করছে এবং করছে ভালোই পার্সেন্টেজের ইস্যুতে তারা এগিয়ে আছে এবং আজকে এখানে আমি এসেছি যেখানে তাদের তার পুরনো ব্যাংকে রিনোভেশন করেছে। একটা সময় ব্যাংক ছিল, মানুষ খুব প্রয়োজন, ব্যাংকে যেত, ব্যাংকের যেই কাঠামোই ছিল সেখানে কোনো বক্তব্যের মধ্যে ছিল না, কোনো অভিযোগ থাকতো না, বাট সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে এখন সেটার পরিবর্তন হয়েছে, এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে। যত কটা ব্যাংক করছে প্রত্যেকটা ব্যাংকও কিন্তু সেভাবে এটা আধুনিকতার ছাপ রাখছে, সুন্দর মানে একটা ব্যবস্থাপনা রাখছে, যাতে কাস্টমার যারা আছে, যারা বেনিফিশিয়ারি বা যারা ব্যাংক যারা গ্রাহক যারা কাস্টমার, এরাও যাতে সঠিকভাবে একটা মর্যাদা পায়, একটা পরিবেশ পায়, সেটার জন্য এখন প্রত্যেক ব্যাংকই জানি। আমি এটা অবশ্য বলতে এটা আমার দ্বিধা নেই যে প্রাইভেট সেক্টরের ব্যাংকগুলো কিন্তু এটা খুব আগে শুরু করেছে, যাই শাখা করবে তারা সেভাবে সাজিয়ে। এখন আমাদের পাবলিক সেক্টরের ব্যাংকগুলো কেউ পিছিয়ে নেই,
যেমন ইউনিয়ন ব্যাংক করছে, আরও ব্যাংক করছেন। তো সেটাকে আমি অনেক ইয়ে করি, আশাও করি যে ব্যাংকের আরও পরিধি বাড়ানো হোক এবং আমাদের যে টার্গেট গভর্নমেন্টের সেটা রুরাল সেক্টরগুলোতে আরও কিছু ব্যাংক ব্রাঞ্চ বাড়ানোর জন্য আমি আমাদের ব্যাংক কর্তৃপক্ষ যিনি আসছেন গুয়াহাটি থেকে ওনাকে আমি বলেছি, উনিও অনেক করছেন। 11টা ব্রাঞ্চ ছিল, 2টো খুব সহসা চালু হবে এবং এরপরেও বিভিন্ন রুরাল সেক্টরে ব্যাংক ওপেনিং করার জন্য ওনারা ইউনিয়ন ব্যাংকের কর্তৃপক্ষ চেষ্টা করছেন। তো আমি অনেক অনেক ধন্যবাদ দেব আমাকে এখানে আজকে নতুন ইনোভেশন করা ব্যাংকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আশা করি এই ব্যাংক অনেক দূর কাজ করবে, অনেক অনেক করবে। और वैसे हमारी सर 13 ब्रांचें हो चुकी है। 2 ब्रांचें हमने पिछले 1 साल में कर दी है। आपको तो गवर्नमेंट ऑफ इंडिया से एलोकेशन किया था, आपको साउथ की पूरा चलिए आपको दादा क्लोजर दादा आपको क्लोज हो जाऊंगा। ক্যান্সার হসপিটালে আছি। এখানে আজকে 58তম ইঞ্জিনিয়ার দিবস উপলক্ষে সকালবেলা প্রভাতফেরি অনুষ্ঠিত হয়েছে। এখানে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী কিশোর মন্ত্রী উপস্থিত ছিলেন। তখন আমরা রিজিনাল প্রভাতফেরি বাজপেয়ী রিজিনাল ক্যান্সার হসপিটালে এসেছি। এখানে উদ্যোগ দপ্তর, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স, সমস্ত ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন, প্রফেশনাল বডিদের উদ্যোগে সমস্ত রাজ্যেই আমরা ইঞ্জিনিয়ার্সকে উদযাপন করছি। তার মেইন প্রোগ্রামটা আগরতলাতে হচ্ছে। আর আজকে আমরা এইখানে আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস, আমরা এখানে যারা ক্যান্সার পেশেন্ট আছেন এদেরকে কিছু ফল বিতরণ করেছি। ইঞ্জিনিয়ার্স এবং ত্রিপুরা পিডব্লিউডির পক্ষ থেকে 58তম ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে আমরা সকালে প্রভাতফেরি করেছি। এখন আমরা ক্যান্সার হসপিটাল এখানে আমরা 200 পেশেন্টকে আমরা ফল দেওয়ার ব্যবস্থা করেছি। ইঞ্জিনিয়ার্স ইঞ্জিনিয়ার্স অফ ত্রিপুরা, সাথে আমাদের আছে এনআইটি, টিআইটি প্লাস ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনগুলি আছে। প্রত্যেকটা সংগঠনের প্রতিনিধি, সিট, পিট, এসএফ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন সব মিলেই আমরা আজকে এই উদ্যোগটা করেছি। এবং এখানে আমাদের আছে ডেপুটি সেক্রেটারি ত্রিপুরা পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার রাজীব পাল, আর আমাদের MS স্যার আছেন, আর সাথে RMO স্যারও আছেন আমাদের। তো আমরা তাদের হাতে আমাদের জয়েন্ট সেলিব্রেশন প্রোগ্রাম পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস আমরা করেছি এবং আমরা তুলে দিচ্ছি RMO স্যার এবং MS স্যারের কাছে। ওনারা ডিস্ট্রিবিউট করবেন, আমরাও ডিস্ট্রিবিউট করব। সামনে
দাঁড়াও। ভাই ছাড়ে দো অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হসপিটালে আছি। এখানে আজকে 58তম ইঞ্জিনিয়ার দিবস উপলক্ষে সকালবেলা আমাদের প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়েছে। এখানে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী কিশোর মন্ত্রী উপস্থিত ছিলেন। এখন আমরা রিজিওনাল অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হসপিটালে এসেছি। এখানে পূর্ত দপ্তর, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স, সমস্ত ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন, প্রফেশনাল বডিদের উদ্যোগে সমস্ত রাজ্যেই আমরা ইঞ্জিনিয়ার্স ডে উদযাপন করছি। তার মেইন প্রোগ্রামটা আগরতলাতে হচ্ছে। আর আজকে আমরা এইখানে আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস, আমরা এখানে যারা ক্যান্সার পেশেন্ট আছেন এদেরকে কিছু ফল বিতরণ করেছি। ইঞ্জিনিয়ার্স এবং ত্রিপুরা পিডব্লিউডির পক্ষ থেকে 58তম ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে আমরা সকালে প্রভাত ফেরি করেছি। এখন আমরা ক্যান্সার হসপিটাল এখানে আমরা 200 পেশেন্টকে আমরা ফল দেওয়ার ব্যবস্থা করেছি। ইঞ্জিনিয়ার্স অফ ইঞ্জিনিয়ার্স অফ ত্রিপুরা অ্যান্ড সাথে আমাদের আছে এনআইটি, টিআইটি প্লাস ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনগুলি আছে। প্রত্যেকটা সংগঠনের প্রতিনিধি, সিট, পিট, এসএফ, হ্যাঁ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন সব মিলেই আমরা আজকে এই উদ্যোগটা করেছি। এবং এখানে আমাদের স্যার আছে ডেপুটি সেক্রেটারি ত্রিপুরা পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার রাজীব পাল, আর আমাদের এমএস স্যার আছেন, আর সাথে আরএমএস স্যারও আছেন আমাদের। তো আমরা তাদের হাতে আমাদের জয়েন্ট প্রোগ্রাম, জয়েন্ট সেলিব্রেশন প্রোগ্রাম পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস আমরা করেছি এবং আমরা তুলে দিচ্ছি আরএমএস স্যার এবং এমএস স্যারের কাছে। ওনারা ডিস্ট্রিবিউট করবেন, আমরাও ডিস্ট্রিবিউট করব। এদিকে দেন সামনে ওনারা দেন। দাঁড়াও। ভাই ছাড়ে দো অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হসপিটালে আছি। এখানে আজকে 58তম ইঞ্জিনিয়ার দিবস উপলক্ষে সকালবেলা আমাদের প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়েছে। এখানে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী কিশোর মন্ত্রী উপস্থিত ছিলেন। এখন আমরা রিজিওনাল অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হসপিটালে এসেছি। এখানে পূর্ত
পূর্ত দপ্তর, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স, সমস্ত ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন, প্রফেশনাল বডিদের উদ্যোগে সমস্ত রাজ্যেই আমরা ইঞ্জিনিয়ার্স ডে উদযাপন করছি। তার মেইন প্রোগ্রামটা আগরতলাতে হচ্ছে। আর আজকে আমরা এইখানে আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস, আমরা এখানে যারা ক্যান্সার পেশেন্ট আছেন এদেরকে কিছু ফল বিতরণ করেছি। ইঞ্জিনিয়ার্স এবং ত্রিপুরা পিডব্লিউডির পক্ষ থেকে 58তম ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে আমরা সকালে খবর তৈরি করেছি। এখন আমরা জীব ক্যান্সার হসপিটাল এখানে আমরা 200 পেশেন্টকে আমরা ফল দেওয়ার ব্যবস্থা করেছি। ইঞ্জিনিয়ার্স ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ার্স অফ ত্রিপুরা, সাথে আমাদের আছে NIT, TIT প্লাস ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনগুলি আছে, প্রত্যেকটা সংগঠনের প্রতিনিধি, সিট, পিট, SF, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন সব মিলেই আমরা আজকে এই উদ্যোগটা করেছি। এবং এখানে আমাদের আছে ডেপুটি সেক্রেটারি ত্রিপুরা পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার রাজীব পাল, আর আমাদের MS স্যার আছেন, আর সাথে RMO স্যারও আছেন আমাদের। তো আমরা তাদের হাতে আমাদের জয়েন্ট সেলিব্রেশন প্রোগ্রাম পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস আমরা করেছি এবং আমরা তুলে দিচ্ছি RMO স্যার এবং MS স্যারের কাছে। ওনারা ডিস্ট্রিবিউট করবেন, আমরাও ডিস্ট্রিবিউট করব। এদিকে দেন, এদিকে দেন, এদিকে দেন, সামনে ওনারা দেন। দাঁড়াও। আমাদের এই ভোট চুরির বিরুদ্ধে, এই ভোট চুরির প্রতিবাদে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের রাজ্যে জনগণকে সচেতন করা জনজাগরণ কর্মসূচি। আজকে থেকে সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষ, সংবিধানকে যারা মান্যতা দিয়ে এই দেশের নাগরিকত্বের যে অধিকার বা সাংবিধানিক যে অধিকার, এই অধিকারকে যারা প্রতিষ্ঠিত রাখতে চায়, সংবিধান বাঁচাতে চায়, তাদের কাছে আমাদের দলের পক্ষ থেকে এই সূচনা আমরা দিচ্ছি। সাক্ষরতা এগিয়ে আসুন। এই স্বাক্ষর আমরা গণতন্ত্রকে সুদৃঢ় করার জন্য, শক্তিশালী করার জন্য এবং সংবিধানকে রক্ষা করার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের যে নির্দেশ, এই নির্দেশক্রমে আমরা সারা রাজ্যে এটা বাস্তবায়িত করব। এই কর্মসূচি চলবে সারা দেশে। ভারতবর্ষের নির্বাচন কমিশন দ্বারা আমরা সংগঠিত করব। এই রাজ্যে যারা গণতন্ত্রপ্রিয় মানুষ যারা সংগঠিত করে চলেছে, তার প্রতিবাদে গত 14ই আগস্ট সারা জনগণের ভোটাধিকার হরণ করে অবৈধ ভোটারের নাম লিপিবদ্ধ
প্রতিবাদ করেছি। 22শে আগস্ট থেকে কমিটি পূর্ব ঘোষিত কর্মসূচি ভোট চোর গদি ছোট 14ই আগস্ট সারা দেশে ক্যান্ডেল র্যালির মাধ্যমে যেটা শুরু হয়েছিল, আমাদের রাজ্যেও আমরা প্রতিটা জেলায় জেলায় এই মশাল মিছিল করে ভোট চুরির প্রতিবাদে আমাদের রাজ্যের জনগণের কাছে ভারতের নির্বাচন কমিশন নির্বাচনী তালিকা বহুবিধ গরমিল করার মধ্য দিয়ে এবং বিভিন্ন রাজ্যে রাজ্যে নির্বাচনে পক্ষপাতিত্বের ভূমিকা শাসক দল বিজেপির পক্ষে যেভাবে তারা গ্রহণ করেছিল তার প্রতিবাদে আমাদের ওই 14ই আগস্ট থেকে সারা দেশব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। 22শে আগস্ট থেকে 7ই সেপ্টেম্বর অবধি ভারতবর্ষের বিভিন্ন জেলায় জেলায় ভোট চোর গদি ছোট এই কর্মসূচিতে আমরা জনসভা করেছি, পদযাত্রা করেছি এবং বিভিন্ন জায়গায় বাইক র্যালি থেকে শুরু করে আমাদের সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব এই কর্মসূচির মধ্য দিয়ে জনগণকে সচেতন করেছে। এবং তৃতীয় পর্যায়ে আমাদের যে কর্মসূচি সেটা আজ থেকে শুরু হচ্ছে ভোট চুরির সাক্ষরতা অভিযান। দেশের 5 কোটি মানুষের সাক্ষরতার মধ্য দিয়ে আমরা ভারতবর্ষের রাষ্ট্রপতি এবং ভারতের নির্বাচন কমিশনের কাছে এই ভোট চুরি বন্ধ করার দাবিতে ভোট চুরি অবিলম্বে রাজ্যে রাজ্যে নির্বাচন তালিকা থেকে শুরু করে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে যেভাবে শাসক দল তারা নির্বাচনে ফলাফলকে অনুকূলে নিয়ে যাচ্ছে বা বিভিন্ন রাজ্যে সমীক্ষা চালিয়ে যে তথ্যাদি আমাদের কাছে এসেছে, আমাদের জননায়ক রাহুল গান্ধীজি, প্রদেশ কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব যারা প্রদেশে প্রদেশে এই তথ্যাবলী সম্বলিত বিভিন্ন নির্বাচন কমিশনের যে এই ভোটার লিস্ট থেকে শুরু করে বহুবিধ বিষয়ে তাদের অসহযোগিতা এবং তাদের এই নির্বাচন তালিকায় অবৈধ নাম লিপিবদ্ধ করা থেকে শুরু করে নানা ধরনের যে সুযোগ সুবিধা শাসক বিজেপিকে প্রদান করেছে, যার মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত হয়ে যারা বৈধতা অনুযায়ী সরকারে আসতে পারে না, তারা গদি দখল করেছে বা গদিতে আসীন হয়েছে, তাদেরকে গদিচ্যুত করার জন্য আমরা ভারতবর্ষের রাষ্ট্রপতি সহ নির্বাচন কমিশনের কাছে আমাদের সুনির্দিষ্ট কিছু দাবিসমূহ আমরা তুলে ধরছি। এটা হবে এই দেশের মানুষের কণ্ঠস্বর। ভোট চোর যারা গদিতে আসীন তাদের বিরুদ্ধে মানুষের সোচ্চার প্রতিবাদ। সারা দেশব্যাপী 5 কোটি মানুষের সাক্ষরতা সংগ্রহ করে আমরা এই দাবি পূরণের লক্ষ্যে রাষ্ট্রপতির নিকট স্মারকলিপি প্রেরণ করব এবং নির্বাচন কমিশনকেও আমরা এই সাক্ষরতা সহ যে প্রতিলিপি, এই প্রতিলিপি তাদের নিকট আমরা প্রেরণ করব। আমাদের যে দাবি, ভারতবর্ষের নির্বাচন কমিশনের কাছে আমরা এই দাবি রাখছি। 1 নম্বর দাবি হলো ছবি সম্বলিত মেশিনে পাঠযোগ্য ভোটার তালিকা প্রস্তুত করে জনসম্মুখে পর্যালোচনার জন্য উন্মুক্ত করতে হবে। 2 নম্বর দাবি, প্রতিটি নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে নাম বাদ ও সংযোজন তালিকা ছবি সহ জনসম্মুখে প্রকাশ করতে হবে। ভোটার তালিকা থেকে
ভুলভাবে নাম বাদ করার ক্ষেত্রে সহজলভ্য অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা চালু করতে হবে। 4 নম্বর, শেষ মুহূর্তে ভোট বাদ দেওয়া বা সংযোজন এড়াতে হবে এবং যথেষ্ট আগেই একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। 5 নম্বর এবং শেষ দাবি, পরিকল্পিতভাবে ভোটার দমন প্রক্রিয়ায় জড়িত কর্মকর্তাদের এজেন্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এই দাবি সম্মিলিত সাক্ষরতা যে অভিযান, এই অভিযানের শুরুয়াত আজ থেকে হচ্ছে এবং এই আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে আমি প্রথম স্বাক্ষর করে আমাদের নেতৃবৃন্দদের সাক্ষরতা সহকারে এই সারা রাজ্য জুড়ে আগামী 15ই অক্টোবর, যা পূজার মাস, তারপরেও জনগণের কাছে আমাদের যাওয়া এটা আমাদের নৈতিক দায়িত্ব। মানুষের অধিকারকে সুরক্ষিত করা, এই দাবির সম্মিলিত যে আমাদের সাক্ষরতা অভিযানের যে কর্মসূচি, এই কর্মসূচি আগামী 15ই অক্টোবর অবধি চলবে। আমরা 18 তারিখ থেকে জেলা ভিত্তিক ধারাবাহিক কর্মসূচি আমরা নিয়েছি 25 তারিখ অবধি। তার পরবর্তী সময়ে পূজা চলাকালীন সময়টাতে আমাদের এই কর্মসূচি খানিকটা আমরা এটা বন্ধ রেখে পরবর্তী সময়ে আবার পূজা পরবর্তী সময়ে এটা সারা রাজ্যব্যাপী আমরা শুরু করতে যাচ্ছি। তো আমি প্রথমেই এই সাক্ষরতা অভিযানের শুরুয়াত করতে গিয়ে আমার যে আমি স্বাক্ষর প্রদান করে এর সূচনায় আমি আপনাদের কংগ্রেস কমিটি আজ থেকে 15ই অক্টোবর এই আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। জয় হিন্দ। কংগ্রেসের পক্ষ থেকে সারা রাজ্যব্যাপী যে কর্মসূচি, এই কর্মসূচিতে অংশগ্রহণ করে আমাদের এনএসইউএর নেতা আমির, আমাদের সমস্ত ব্যাপী আমাদের এই ভোট চুরির বিরুদ্ধে, এই ভোট চুরির প্রতিবাদে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের রাজ্যে জনগণকে সচেতন করা জনজাগরণ কর্মসূচি। আজকে থেকে সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষ, সংবিধানকে যারা মান্যতা দিয়ে এই দেশের নাগরিকত্বের যে অধিকার বা সাংবিধানিক যে অধিকার, এই অধিকারকে যারা প্রতিষ্ঠিত রাখতে চায়, সংবিধান বাঁচাতে চায়, তাদের কাছে আমাদের দলের পক্ষ থেকে এই সূচনা আমরা দিচ্ছি। সাক্ষরতা এগিয়ে আসুন। এই স্বাক্ষর আমরা গণতন্ত্রকে সুদৃঢ় করার জন্য, শক্তিশালী করার জন্য এবং সংবিধানকে রক্ষা করার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের যে নির্দেশ, এই নির্দেশক্রমে আমরা সারা রাজ্যে এটা বাস্তবায়িত করব। এই কর্মসূচি চলবে সারা দেশে। ভারতবর্ষের নির্বাচন কমিশন দ্বারা আমরা সংগঠিত করব। এই রাজ্যে যারা গণতন্ত্রপ্রিয় মানুষ যারা সংগঠিত করে চলেছে, তার প্রতিবাদে গত 14ই আগস্ট সারা জনগণের ভোটাধিকার হরণ করে অবৈধ
নইলেই সংগ্রাম নইলেই বিক্ষোভ নইলেই অবরোধ লড়াই লড়াই চাই লড়াই লড়াই লড়ছেই লড়বে। এই বিদ্যালয়ে এক ধরনের পোশাকি ব্যবস্থা কেন মানিক সাজবাদ চাই তোমার দল এই জবাব তোমায় দিতে হবে জবাব তোমায় দিতে হবে। সংগ্রামী বন্ধুগণ গুজরাটি বন্ধুদের সুবিধা পাইয়ে দিতে এই তুগলুকি সিদ্ধান্ত মানছি না মানব না। শিক্ষা বিভাগের এই দুর্নীতির বিরুদ্ধে এই মাতরম এই শিক্ষা বিভাগের দুর্নীতি আমরা মানছি না মানব না। প্রধান কার্যালয় এই কার্যালয়ের সামনে আমরা এক বিক্ষোভ সমাবেশ সবাই বসো। আমাদের এখানে শিক্ষামন্ত্রী স্কুল মিনিস্টার হায় হায় স্কুল মিনিস্টার হায় হায় মিনিস্টার হায় সরকারের নষ্টকারী সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের লড়াই। এই লড়াই আমরা এখানে যতক্ষণ না পর্যন্ত এই সিদ্ধান্ত বাতিল হবে এই জায়গার সামনে থেকে আমরা ছাত্র সংগঠনের একটা বন্ধুগণ এখানে আমরা বিভিন্ন অভিযানের সময় জবাব তোমায় দিতে হবে জবাব তোমায় দিতে হবে এই সংগ্রাম স্কুল মিনিস্টার স্ট্যাপ ডাউন লড়াই 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 চাই শিক্ষা দপ্তর হায় হায় শিক্ষা দপ্তর স্কুল ডাইরেক্টর সবাই বসো। বন্দে মাতরম বন্দে মাতরম
দুর্নীতি কেন মানিক শাহ জবাব চাই, জবাব দাও। আমরা মানছি না, মানবো না। রাজ্য সরকারের টুকলুকি সিদ্ধান্ত আমরা মানছি না, মানবো না। স্বৈরাচারী বিজেপি মানছি না, মানবো না। জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে, নইলেই বিদ্যালয়ের শিক্ষার আছে রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে দুর্নীতি মানছি না, মানবো না। শিক্ষা ব্যবস্থাকে বেসরকারি মানছি না। ভারতের আওয়াজ তুলন, বন্দে মাতরম, পৃথিবীর সরকারের টুকলুকি কেন জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। বিদ্যালয় শিক্ষামন্ত্রী মানিক লড়বে, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতি মুক্ত করতে এনএসওয়াই লড়ছেই লড়বে। জাতীয় কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসওয়াই লড়ছেই লড়বে। লড়াই 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 চাই, নইলেই বিক্ষোভ, নইলেই আন্দোলন, নইলেই সেপ্টেম্বর মাসের 10 তারিখ আমাদের রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর একটা তুগলুকি সিদ্ধান্তের মধ্য দিয়ে এই রাজ্যের প্রত্যেকটি সরকারি বিদ্যালয়ের মধ্যে বিদ্যাজ্যোতি বলুন, পিএমসি বলুন এবং সাধারণ সরকারি বিদ্যালয়গুলোর মধ্যে এক ধরনীয় স্কুল ইউনিফর্ম অর্থাৎ স্ট্যান্ডার্ডাইজড ইউনিফর্ম সিস্টেম চালু করেছে। এর মধ্য দিয়ে আমরা মনে করি, ত্রিপুরা প্রদেশ এনএসওয়াই মনে করে, রাজ্য সরকার আমাদের রাজ্যের প্রাচীন যে বিদ্যালয়গুলো আছে তাদের যে ট্রেডিশনাল আইডেন্টিটি সেই আইডেন্টিটিকে খুন করার প্রয়াস করছে। পাশাপাশি আমরা এও লক্ষ্য করেছি, আপনারা দেখবেন এতদিন ধরে প্রত্যেকটা বিদ্যালয়ের মধ্যে আমাদের শহরের প্রাণকেন্দ্রে নেতাজি স্কুল বলুন, আমাদের শহরের প্রাণকেন্দ্রে তুলসীবতী স্কুল বলুন, এই স্কুলগুলোর একটা প্রাচীন ঐতিহ্য আছে, ট্রেডিশনাল ঐতিহ্য, এগুলোকে খুন করার প্রয়াস। পাশাপাশি হঠাৎ করে এই শিক্ষাবর্ষের 6 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পর রাজ্য সরকার ওই গুজরাটের একজন মুফতলাল কোম্পানি, সেই কোম্পানিকে অনৈতিকভাবে টেন্ডার পাইয়ে দিয়ে শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি করার চেষ্টা করছে এবং করে যাচ্ছে। তার বিরুদ্ধে আমাদের এনএসওয়াই লড়াই করছে। এখান থেকে আমরা রাজ্য সরকার এবং বিদ্যালয় শিক্ষামন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রীকে জানান দিতে চাই, আপনার নাকের ডগায় এই যে শিক্ষা দপ্তরের আধিকারিকরা ক্রমাগতভাবে সেখানে দুর্নীতি করে যাচ্ছে এবং আপনার নীরব ভূমিকা সেখানে প্রমাণ করে এই দুর্নীতির সাথে আপনিও অষ্টপুষ্টভাবে জড়িত আছেন। আপনারা দেখবেন আজকে আমাদের এই শিক্ষালয়গুলির মধ্যে যখন স্ট্যান্ডার্ডাইজ ইউনিফর্ম সিস্টেম চালু হয়েছে, এর ফলে কারা ক্ষতিগ্রস্ত হবে? আমাদের রাজ্যের যারা ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী আছে, আমাদের রাজ্যের যারা দর্জি সম্প্রদায়ের নাগরিক আছেন, যারা এই স্কুল ইউনিফর্ম তৈরি করে তাদের জীবিকা নির্বাহ করে, আমরা দেখেছি বিজেপির এই তুগলুকি এবং হঠকারী সিদ্ধান্তের মধ্য দিয়ে আমাদের রাজ্যের নাগরিকরা বঞ্চিত হবে এবং শুধুমাত্র ওই গুজরাটি বন্ধুদের খুশি করার জন্য তারা আমাদের রাজ্যের মধ্যে এক ধরনীয় স্কুল ইউনিফর্ম সিস্টেম চালু করেছে। একাধারে আমরা দেখেছি রবীন্দ্র কানন এবং সুকান্ত একাডেমির মাঝখানে তারা সেখানে বার খুলে দিয়েছে যেন আমাদের রাজ্যের ছেলেমেয়েরা পড়াশোনা থেকে, বিদ্যালয় থেকে, কলেজ থেকে বিমুখ হয়ে ওই সমস্ত বারের মধ্য দিয়ে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করে অন্যদিকে জোরপূর্বকভাবে আমাদের ট্যাক্সের টাকায় ক্রয় করা যে স্কুল ইউনিফর্ম তা আনছে গুজরাটি তার বন্ধুদের কাছে অর্থাৎ গুজরাটি ব্যবসায়ীদের কাছে। অর্থাৎ একাধারে যেমন রাজ্যের বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উপর তারা সেখানে এক ধরনের প্রেশার ক্রিয়েট করছে, অন্যদিকে এই রাজ্যের নাগরিকদের বঞ্চিত করছে। তার বিরুদ্ধে আমরা প্রদেশ এনএসওয়াই আজকে বিক্ষোভ র্যালি করছি এবং শিক্ষা দপ্তর আমরা ঘেরাও করতে যাচ্ছি। এখান থেকে আপনাদের মাধ্যমে এই রাজ্যের ছাত্র সমাজের কাছে বিশেষ
বিশেষ করে জেনজি এবং জেনারেশন আলফার কাছে আমাদের বিনম্র অনুরোধ যে আপনারাও আসুন, আমাদেরকে সহযোগিতা করুন স্বৈরাচারী বিজেপি সরকারের বিরুদ্ধে এবং তাদের এই তুগলকি সিদ্ধান্তের বিরুদ্ধে। প্রদেশ এনএসওয়াইকে সাহায্য করুন, রাস্তায় নামুন, যতক্ষণ না পর্যন্ত স্বৈরাচারী বিজেপি সরকার তাদের এই তুগলকি সিদ্ধান্ত প্রত্যাহার করে। আমরা এনএসওয়াই এই রাজ্যের প্রত্যেকটা স্কুলে স্কুলে গিয়ে সেখানে প্রতিবাদ, প্রতিরোধ এবং আন্দোলন করে তুলব। এতটুকুই আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে বিজেপিকে জানান দিতে চাই। এই বিদ্যালয়ে এক ধরনের পোশাকি ব্যবস্থা কেন মানিক সাজবাব চাই জবাব দাও। এই জবাব তো নাই দিতে হবে, জবাব তো নাই দিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, গুজরাটি বন্ধুদের সুবিধা পাইয়ে দিতে এই তুগলকি সিদ্ধান্ত মানছি না, মানব না। শিক্ষা বিভাগের এই দুর্নীতির বিরুদ্ধে এই মাতরম, এই শিক্ষা বিভাগের দুর্নীতি আমরা মানছি না, মানব না। প্রধান কার্যালয়, এই কার্যালয়ের সামনে আমরা এক বিক্ষোভ সমাবেশ। সবাই বসো, আমাদের এখানে শিক্ষামন্ত্রী স্কুল মিনিস্টার হায় হায়, স্কুল মিনিস্টার হায় হায়, মিনিস্টার হায় হায়। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের লড়াই, এই লড়াই আমরা এখানে যতক্ষণ না পর্যন্ত এই সিদ্ধান্ত বাতিল হবে, এই দেশের সামনে থেকে আমরা ছাত্র সংগঠনের একটা সংগ্রামী বন্ধুগণ, এখানে আমরা কিন্তু জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। এই সংগ্রাম স্কুল মিনিস্টার লড়াই লড়াই লড়াই
বিভাগে দুর্নীতি কেন মানিক শাহ জবাব চাই, জবাব দাও। আমরা মানছি না, মানবো না। সরকারের টুকলুকি সিদ্ধান্ত আমরা মানছি না, মানবো না। স্বৈরাচারী বিজেপি মানছি না, মানবো না। জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে, নইলেই বিদ্যালয়ের শিক্ষার আছে রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে আমি দুর্নীতি মানছি না, মানবো না। শিক্ষা ব্যবস্থাকে বেসরকারি মানছি না। ভারতের আওয়াজ তুলন, বন্দে মাতরম, পৃথিবীর সরকারের টুকলুকি কেন জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। বিদ্যালয় শিক্ষামন্ত্রী মানিক লড়বে, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতি মুক্ত করতে এনএসওয়াই লড়ছেই লড়বে। জাতীয় কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসওয়াই লড়ছেই লড়বে। লড়াই 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 চাই, নইলেই বিক্ষোভ, নইলেই আন্দোলন, নইলেই সেপ্টেম্বর মাসের 10 তারিখ আমাদের রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর একটা তুগলুকি সিদ্ধান্তের মধ্য দিয়ে এই রাজ্যের প্রত্যেকটি সরকারি বিদ্যালয়ের মধ্যে বিদ্যাজ্যোতি বলুন, পিএমসি বলুন এবং সাধারণ সরকারি বিদ্যালয়গুলোর মধ্যে এক ধরনীয় স্কুল ইউনিফর্ম অর্থাৎ স্ট্যান্ডার্ডাইজড ইউনিফর্ম সিস্টেম চালু করেছে। এর মধ্য দিয়ে আমরা মনে করি, ত্রিপুরা প্রদেশ এনএসওয়াই মনে করে, রাজ্য সরকার আমাদের রাজ্যের প্রাচীন যে বিদ্যালয়গুলো আছে তাদের যে ট্রেডিশনাল আইডেন্টিটি সেই আইডেন্টিটিকে খুন করার প্রয়াস করছে। পাশাপাশি আমরা এও লক্ষ্য করেছি, আপনারা দেখবেন এতদিন ধরে প্রত্যেকটা বিদ্যালয়ের মধ্যে আমাদের শহরের প্রাণকেন্দ্রে নেতাজি স্কুল বলুন, আমাদের শহরের সিস্টেম এটা আমাদের সংবিধানে রয়েছে, আমাদের রুলসে রয়েছে যে আমরা বিধানসভায় সেই রুলস এবং বিধানসভার আমাদের সংবিধান মেনেই আমরা কাজ করি। সুতরাং যদি স্পিকার ডেপুটি স্পিকার নাও থাকে তারপরে হাউস চলবে, এটা প্রভিশন করে দিয়েছে। স্পিকারও নেই, ডেপুটি স্পিকার নেই, কোনো অজ্ঞাত কোনো একটা কারণে অসুবিধা হয়েছে তারপরে বিধানসভা চলবে, কারণ চেয়ারম্যানরা রয়েছে বা আইন রুলস এবং কনস্টিটিউশন এই পাওয়ার দিয়ে দিয়েছে। সুতরাং বিধানসভা বন্ধ থাকতে পারবে না। কারো ব্যক্তিগত অসুখ থাকতে পারে, অসুস্থ থাকতে পারে, অন্য কারণ তো জরুরি কাজ থাকতে পারে, সেক্ষেত্রে বিধানসভা বসবে।
আগামী 19 তারিখ থেকে মানে 19শে সেপ্টেম্বর রাজ্য বিধানসভার অধিবেশন বসছে। মহামান্য রাজ্যপাল উনি সামন্স করেছেন এবং সে অনুযায়ী যেহেতু স্পিকার অসুস্থ, অ্যাজ পার রুলস অফ দি বিজনেস, আমাদের বিধানসভার যে বিজনেস রয়েছে, বিজনেস রুলস রয়েছে, সেই রুলস অনুযায়ী ডেপুটি স্পিকার এটা প্রিসাইড করে। আজকে সে অনুযায়ী বিএসসি রিপোর্ট আজকে এখানে প্লেস হয়েছে। ডেপুটি স্পিকার চেয়ারম্যানশিপে সব মেম্বার উপস্থিত ছিলেন, বিজেপি দলের যারা প্রতিনিধি তারা উপস্থিত ছিলেন, ত্রিপুরা মতা দলের যে প্রতিনিধি উনিও উপস্থিত ছিলেন, কংগ্রেসের প্রতিনিধি উপস্থিত ছিলেন, সিপিএম দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। যদিও জিতেন বাবু অপোজিশন লিডার কোনো জরুরি কাজে বোধহয় বাইরে আছে, সেজন্য উনি আসতে পারেনি। ওনার পরিবর্তে একজনকে পাঠিয়েছে, অথরাইজ করে পাঠিয়েছে। যদিও অথরাইজেশন সিস্টেম নেই, কিন্তু ডেমোক্রেসির স্বার্থে আমরা এটা গ্রহণ করি। আমরা সবাই মিলে বিধানসভা আলোচনা করতে চাই। তো আজকে আলোচনা হয়েছে, অধিবেশন বসবে 19 শুরু হবে এবং 23 তারিখ শেষ হবে। কেন 23 তারিখ শেষ হবে? 19 আর 22 প্রোগ্রাম। এর মধ্যে প্রধানমন্ত্রী আসছে ত্রিপুরাতে, প্রায় কনফার্ম। কোনো অগুপ্ত কারণ যদি থাকে, অন্য কোনো কারণ আই ডোন্ট নো, কিন্তু প্রধানমন্ত্রী আসছেন সরকারি অনুষ্ঠানে। যেহেতু উনি আসছেন, 22 তারিখ আমরা হাউসটা রাখছি না। আমরা বিএসসিতে আলোচনা করেছি 22 তারিখের যে বিজনেসগুলি আছে, বাইশ তারিখের যে বিজনেস আছে সেই বিজনেসগুলি 23 তারিখ হয়ে যাবে। স্বরাষ্ট্র দপ্তর যা যা আছে সবগুলি 23 হবে। অর্থাৎ 22-এর যা শিডিউল যা আছে, যদিও বিধানসভা বসছে না, কিন্তু 22-এর শিডিউলটা আমরা 23-এ শিফট করে নিচ্ছি আমাদের বিএসসির মতামত নিয়ে। সেটা বিএসসি রিপোর্ট প্লেস হবে অ্যাসেম্বলিতে। এবং যেহেতু দুদিনের বিধানসভা অধিবেশন, এর কারণও রয়েছে। কারণ সামনেই দুর্গাপূজা, এটা আমাদের রাজ্যের সবচেয়ে বড় উৎসব। সকল জাতি ধর্মের মানুষ এই উৎসবে মানে যুক্ত থাকে, সেই জন্য আমরা লম্বা করতে পারছি না। নেক্সট অধিবেশন যখন হবে, এটা যেন ম্যানেজ হয়, সেগুলো আমরা চিন্তা ভাবনা করে আলোচনা করেছি। এছাড়া তবুও 4টা বিল আসবে এবং যেগুলি শুক্রবারে প্লেস হবে এবং নেক্সট ডে যেটা হাউস হবে সেদিন আলোচনা হবে। যেমন ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটা আমরা জিএসটি বলি, এটা একটা অ্যামেন্ডমেন্ট আছে, সেটা হবে। একটা নতুন ত্রিপুরা জনবিশ্বাস অ্যামেন্ডমেন্ট প্রভিশনস বিল, এটা এখানে প্লেস হবে। আরেকটা হলো দি ফ্যাক্টরিজ বিল 2025, এটা অ্যামেন্ডমেন্ট বিল, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল, এটা আসবে। আরেকটা হবে ত্রিপুরা শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট, 7th অ্যামেন্ডমেন্ট বিল। এই 4টা বিল প্লেস হবে মানডেতে আর শুক্রবারে। আর শুক্রবারে এছাড়াও রয়েছে প্রাইভেট মেম্বার্স রেজুলেশন। ব্যালটিংয়ে 3 জন টিকেছে, এর মধ্যে একজন হলো দীপক মজুমদার, মাননীয় সদস্য, উনি একটা প্রাইভেট মেম্বার্স রেজুলেশন আনবেন। আরেকটা আনবেন রামপদ জমাতিয়া, উনিও ব্যালটিংয়ে টিকেছেন, উনি একটা বেসরকারি প্রস্তাব আনবেন। আরেকজন আছে আমাদের সিপিএম দলের প্রতিনিধি, উনিও একটা পেয়েছে, ওনারটাও আসবে। এই 3টে আলোচনা হবে শুক্রবারে প্রথম দিনে কোশ্চেন থাকবে এবং যা বিল আসবে সব প্লেস হবে এবং যদি কিছু লিঙ্ক থাকে সেগুলিও হবে এবং
সেকেন্ড আওয়ারে পুরো প্রাইভেট মেম্বার্স রেজলিউশন নিয়ে আলোচনা হবে এবং নেক্সট ডে যেদিন হবে 23 22-এর পরিবর্তে 23 তারিখ, সেদিন এই বিলগুলি নিয়ে ডিসকাশন হবে যদি কেউ করতে চায়। এছাড়া কোশ্চেন আওয়ার থাকবে, অন্যান্য বিষয় থাকলে যেগুলি আছে লেনটেনগুলি থাকবে। এই হলো সংক্ষিপ্তভাবে বিএসসির যে আলোচনা হয়েছে, এই বিষয়ে আলোচনা হয়েছে। স্যার 2 দিন বসছে। 2 দিন। স্যার যেহেতু অধ্যক্ষ নেই, তারা ইচ্ছা ঘুমাই যাও গা খাও নিতে সমস্যা কিন্তু ভুলা গেলে তোমার। নমস্কার। একদিনে বেরোলে তো ভালো আসলো বিধানসভা একদিন। ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার যে বিএসসি মিটিংয়ে আমার সম্মানিত জিতেন বাবু তো বাইরে গেছে না, ও নমস্কার, শুভ সকাল মাননীয় সিস্টেম, এটা আমাদের সংবিধানে রয়েছে, আমাদের রুলসে রয়েছে যে আমরা বিধানসভায় সেই রুলস এবং বিধানসভার আমাদের সংবিধান মেনেই আমরা কাজ করি। সুতরাং যদি স্পিকার ডেপুটি স্পিকার নাও থাকে তারপর হাউস চলবে, এটা প্রভিশন করে দিয়েছে। স্পিকারও নেই, ডেপুটি স্পিকার নেই, কোনো অজ্ঞাত কোনো একটা কারণে অসুবিধা হয়েছে, তারপরে বিধানসভা চলবে, কারণ চেয়ারম্যানরা রয়েছে বা আইন রুলস এবং কনস্টিটিউশন এই পাওয়ার দিয়ে দিয়েছে। সুতরাং বিধানসভা বন্ধ থাকতে পারবে না। কারো ব্যক্তিগত অসুখ থাকতে পারে, অসুস্থ থাকতে পারে, অন্য কারণ তো জরুরি কাজ থাকতে পারে, সেক্ষেত্রে বিধানসভা বসবে। আগামী 19 তারিখ থেকে মানে 19শে সেপ্টেম্বর রাজ্য বিধানসভার অধিবেশন বসছে।
মহামান্য রাজ্যপাল উনি সামন্স করেছেন এবং সে অনুযায়ী যেহেতু স্পিকার অসুস্থ, অ্যাজ পার রুলস অফ দি বিজনেস, আমাদের বিধানসভার যে বিজনেস রয়েছে, বিজনেস রুলস রয়েছে, সেই রুলস অনুযায়ী ডেপুটি স্পিকার এটা প্রিসাইড করে। আজকে সেই অনুযায়ী বিএসসি রিপোর্ট আজকে এখানে প্লেস হয়েছে। ডেপুটি স্পিকার চেয়ারম্যানশিপে সব মেম্বার উপস্থিত ছিলেন, বিজেপি দলের যারা প্রতিনিধি তারা উপস্থিত ছিলেন, ত্রিপুরা মতা দলের যে প্রতিনিধি উনিও উপস্থিত ছিলেন, কংগ্রেসের প্রতিনিধি উপস্থিত ছিলেন, সিপিএম দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। যদিও জিতেন বাবু অপোজিশন লিডার কোনো জরুরি কাজে বোধহয় বাইরে আছে, সেজন্য উনি আসতে পারেনি। ওনার পরিবর্তে একজনকে পাঠিয়েছে, অথরাইজ করে পাঠিয়েছে। যদিও অথরাইজেশন সিস্টেম নেই, কিন্তু ডেমোক্রেসির স্বার্থে আমরা এটা গ্রহণ করি। আমরা সবাই মিলে বিধানসভা আলোচনা করতে চাই। তো আজকে আলোচনা হয়েছে, অধিবেশন বসবে 19 শুরু হবে এবং 23 তারিখ শেষ হবে। কেন 23 তারিখ শেষ হবে? 19 আর 22 প্রোগ্রাম। এর মধ্যে প্রধানমন্ত্রী আসছে ত্রিপুরাতে, প্রায় কনফার্ম। কোনো অগুপ্ত কারণ যদি থাকে, অন্য কোনো কারণ আই ডোন্ট নো, কিন্তু প্রধানমন্ত্রী আসছেন সরকারি অনুষ্ঠানে। যেহেতু উনি আসছেন, 22 তারিখ আমরা হাউসটা রাখছি না। আমরা বিএসসিতে আলোচনা করেছি 22 তারিখের যে বিজনেসগুলি আছে, বাইশ তারিখের যে বিজনেস আছে সেই বিজনেসগুলি 23 তারিখ হয়ে যাবে। স্বরাষ্ট্র দপ্তর যা যা আছে সবগুলি 23 হবে। অর্থাৎ 22-এর যা শিডিউল যা আছে, যদিও বিধানসভা বসছে না, কিন্তু 22-এর শিডিউলটা আমরা 23-এ শিফট করে নিচ্ছি আমাদের বিএসসির মতামত নিয়ে। সেটা বিএসসি রিপোর্ট প্লেস হবে অ্যাসেম্বলিতে। এবং যেহেতু দুদিনের বিধানসভা অধিবেশন, এর কারণও রয়েছে। কারণ সামনেই দুর্গাপূজা, এটা আমাদের রাজ্যের সবচেয়ে বড় উৎসব। সকল জাতি ধর্মের মানুষ এই উৎসবে যুক্ত থাকে, সেই জন্য আমরা লম্বা করতে পারছি না। নেক্সট অধিবেশন যখন হবে, এটা যেন ম্যানেজ হয়, সেগুলো আমরা চিন্তা ভাবনা করে আলোচনা করেছি। এছাড়া তবুও 4টা বিল আসবে এবং যেগুলি শুক্রবারে প্লেস হবে এবং নেক্সট ডে যেটা হাউস হবে সেদিন আলোচনা হবে। যেমন ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটা আমরা জিএসটি বলি, এটা একটা অ্যামেন্ডমেন্ট আছে, সেটা হবে। একটা নতুন ত্রিপুরা জনবিশ্বাস অ্যামেন্ডমেন্ট প্রভিশনস বিল, এটা এখানে প্লেস হবে। আরেকটা হলো দি ফ্যাক্টরিজ বিল 2025, এটা অ্যামেন্ডমেন্ট বিল, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল, এটা আসবে। আরেকটা হবে ত্রিপুরা শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট, 7th অ্যামেন্ডমেন্ট বিল। এই 4টা বিল প্লেস হবে মানডেতে আর শুক্রবারে। আর শুক্রবারে এছাড়াও রয়েছে প্রাইভেট মেম্বার্স রেজুলেশন। ব্যালটিংয়ে 3 জন টিকেছে, এর মধ্যে একজন হলো দীপক মজুমদার, মাননীয় সদস্য, উনি একটা প্রাইভেট মেম্বার্স রেজুলেশন আনবেন। আরেকটা আনবেন রামপদ জমাতিয়া, উনিও ব্যালটিংয়ে টিকেছেন, উনি একটা বেসরকারি প্রস্তাব আনবেন। আরেকজন আছে আমাদের সিপিএম দলের প্রতিনিধি, উনিও একটা পেয়েছে, ওনারটাও আসবে। এই 3টে আলোচনা হবে শুক্রবারে প্রথম দিনে কোশ্চেন থাকবে এবং যা বিল আসবে সব প্লেস হবে এবং যদি কিছু লিঙ্ক থাকে সেগুলিও হবে এবং সেকেন্ড আওয়ারে পুরো প্রাইভেট মেম্বার্স রেজুলেশন নিয়ে আলোচনা হবে। এবং নেক্সট ডে যেদিন হবে 23rd, 22-এর পরিবর্তে 23 তারিখ, সেদিন
এই বিলগুলি নিয়ে ডিসকাশন হবে যদি কেউ করতে চায়। এছাড়া কোশ্চেন আবার থাকবে, অন্যান্য বিষয় থাকলে যেগুলি আছে লেনটেনগুলি থাকবে। এই হলো সংক্ষিপ্তভাবে বিএসসির যে আলোচনা হয়েছে, এই বিষয়ে আলোচনা হয়েছে। স্যার 2 দিন বসছে। 2 দিন। স্যার যেহেতু অধ্যক্ষ নেই, তারা ইচ্ছা ঘুমাই যাও না, খাও না তো সমস্যা, কিন্তু ভুলা গেলে তোমার। নমস্কার। একদিনে বেরোলে তো ভালো আসলো, বিধানসভা একদিন। ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার যে বিএসসির মিটিংয়ে আমার সম্মানিত জিতেন বাবু তো বাইরে গেছে না, ও নমস্কার, শুভ সকাল মাননীয় সিস্টেম, এটা আমাদের সংবিধানে রয়েছে, আমাদের রুলসে রয়েছে যে আমরা বিধানসভায় সেই রুলস এবং বিধানসভার আমাদের সংবিধান মেনেই আমরা কাজ করি। সুতরাং যদি স্পিকার, ডেপুটি স্পিকার নাও থাকে, তারপর হাউস চলবে, এটা প্রভিশন করে দিয়েছে। স্পিকারও নেই, ডেপুটি স্পিকার নেই, কোনো অজ্ঞাত কোনো একটা কারণে অসুবিধা হয়েছে, তারপরে বিধানসভা চলবে, কারণ চেয়ারম্যানটা রয়েছে বা আইন, রুলস এবং কনস্টিটিউশন এই পাওয়ার দিয়ে দিয়েছে। সুতরাং বিধানসভা বন্ধ থাকতে পারবে না। কারো ব্যক্তিগত অসুখ থাকতে পারে, অসুস্থ থাকতে পারে, অন্য কারণ তো জরুরি কাজ থাকতে পারে, সেক্ষেত্রে বিধানসভা বসবে। আগামী 19 তারিখ থেকে, মানে 19শে সেপ্টেম্বর রাজ্য বিধানসভার অধিবেশন বসছে। মহামান্য রাজ্যপাল উনি সামন্স করেছেন এবং সে অনুযায়ী যেহেতু
স্পিকার অসুস্থ, অ্যাজ পার রুলস অফ দি বিজনেস, আমাদের বিধানসভার যে বিজনেস রয়েছে, বিজনেসের রুলস রয়েছে, সেই রুলস অনুযায়ী ডেপুটি স্পিকার এটা প্রিসাইড করে। আজকে সেই অনুযায়ী বিএসসি রিপোর্ট আজকে এখানে প্লেস হয়েছে। ডেপুটি স্পিকার চেয়ারম্যানশিপে সব মেম্বার উপস্থিত ছিলেন, বিজেপি দলের যারা প্রতিনিধি তারা উপস্থিত ছিলেন, ত্রিপুরা মতা দলের যে প্রতিনিধি উনিও উপস্থিত ছিলেন, কংগ্রেসের প্রতিনিধি উপস্থিত ছিলেন, সিপিএম দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। যদিও জিতেন বাবু অপোজিশন লিডার কোনো জরুরি কাজে বোধহয় বাইরে আছে, সেজন্য উনি আসতে পারেনি। ওনার পরিবর্তে একজনকে পাঠিয়েছে, অথরাইজ করে পাঠিয়েছে। যদিও অথরাইজেশন সিস্টেম নেই, কিন্তু ডেমোক্রেসির স্বার্থে আমরা এটা গ্রহণ করি। আমরা সবাই মিলে বিধানসভা আলোচনা করতে চাই। তো আজকে আলোচনা হয়েছে, অধিবেশন বসবে 19 শুরু হবে এবং 23 তারিখ শেষ হবে। কেন 23 তারিখ শেষ হবে? 19 আর 22 প্রোগ্রাম। এর মধ্যে প্রধানমন্ত্রী আসছে ত্রিপুরাতে, প্রায় কনফার্ম। কোনো অগুপ্ত কারণ যদি থাকে, অন্য কোনো কারণ আই ডোন্ট নো, কিন্তু প্রধানমন্ত্রী আসছেন সরকারি অনুষ্ঠানে। যেহেতু উনি আসছেন, 22 তারিখ আমরা হাউসটা রাখছি না। আমরা বিএসসিতে আলোচনা করেছি 22 তারিখের যে বিজনেসগুলি আছে, বাইশ তারিখের যে বিজনেস আছে সেই বিজনেসগুলি 23 তারিখ হয়ে যাবে। স্বরাষ্ট্র দপ্তর যা যা আছে সবগুলি 23 হবে। অর্থাৎ 22-এর যা শিডিউল যা আছে, যদিও বিধানসভা বসছে না, কিন্তু 22-এর শিডিউলটা আমরা 23-এ শিফট করে নিচ্ছি আমাদের বিএসসির মতামত নিয়ে। সেটা বিএসসি রিপোর্ট প্লেস হবে অ্যাসেম্বলিতে। এবং যেহেতু দুদিনের বিধানসভা অধিবেশন, এর কারণও রয়েছে। কারণ সামনেই দুর্গাপূজা, এটা আমাদের রাজ্যের সবচেয়ে বড় উৎসব। সকল জাতি ধর্মের মানুষ এই উৎসবে যুক্ত থাকে। সেই জন্য আমরা লম্বা করতে পারছি না। নেক্সট অধিবেশন যখন হবে, এটা যেন ম্যানেজ হয়, সেগুলো আমরা চিন্তা ভাবনা করে আলোচনা করেছি। এছাড়া তবুও 4টা বিল আসবে, এবং যেগুলি শুক্রবারে প্লেস হবে, এবং নেক্সট ডে যেটা হাউস হবে সেদিন আলোচনা হবে। যেমন ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটা আমরা জিএসটি বলি, এটা একটা অ্যামেন্ডমেন্ট আছে, সেটা হবে। একটা নতুন ত্রিপুরা জনবিশ্বাস অ্যামেন্ডমেন্ট প্রভিশনস বিল, এটা এখানে প্লেস হবে। আরেকটা হলো দি ফ্যাক্টরিজ বিল 2025, এটা অ্যামেন্ডমেন্ট বিল, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল, এটা আসবে। আরেকটা হবে ত্রিপুরা শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট, 7th অ্যামেন্ডমেন্ট বিল। এই 4টা বিল প্লেস হবে মানডেতে আর শুক্রবারে। আর শুক্রবারে এছাড়াও রয়েছে প্রাইভেট মেম্বার্স রেজুলেশন। ব্যালটিংয়ে 3জন টিকেছে। এর মধ্যে একজন হলো দীপক মজুমদার, মাননীয় সদস্য, উনি একটা প্রাইভেট মেম্বার্স রেজুলেশন আনবেন। আরেকটা আনবেন রামপদ জমাতিয়া, উনিও ব্যালটিংয়ে টিকেছেন, উনি একটা বেসরকারি প্রস্তাব আনবেন। আরেকজন আছে আমাদের সিপিএম দলের প্রতিনিধি, উনিও একটা পেয়েছে, ওনারটাও আসবে। এই 3টে আলোচনা হবে শুক্রবারে প্রথম দিনে কোশ্চেন থাকবে, এবং যা বিল আসবে সব প্লেস হবে, এবং যদি কিছু লিঙ্ক থাকে সেগুলিও হবে, এবং সেকেন্ড আওয়ারে পুরো প্রাইভেট মেম্বার্স রেজুলেশন আলোচনা হবে। এবং নেক্সট ডে যেদিন হবে 23rd, 22-এর পরিবর্তে 23 তারিখ, সেদিন এই বিলগুলি নিয়ে ডিসকাশন হবে যদি কেউ করতে চায়। এছাড়া কোশ্চেন আওয়ার থাকবে, অন্যান্য বিষয় থাকলে যেগুলি আছে লিঙ্ক টেঙ্কগুলি থাকবে। এই হলো সংক্ষিপ্তভাবে বিএসসির
যে আলোচনা হয়েছে এই বিষয়ে আলোচনা হয়েছে। স্যার 2 দিন বসছে? 2 দিন। স্যার যেহেতু অধ্যক্ষ নেই, যারা ইচ্ছা ঘুমাই যাও গা খাওয়ান নিতে সমস্যা কিন্তু ভুলা গেলে তোমার। নমস্কার। একদিনে বেরোলে তো ভালো আসলো বিধানসভা একদিন। আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার যে বিএসসি মিটিংয়ে আমার সম্মানিত জিতেন বাবু তো বাইরে গেছে না ও নমস্কার, শুভ সকাল মাননীয় সিস্টেম এটা আমাদের সংবিধানে রয়েছে, আমাদের রুলসে রয়েছে যে আমরা বিধানসভায় সেই রুলস এবং বিধানসভার আমাদের সংবিধান মেনেই আমরা কাজ করি। সুতরাং যদি স্পিকার ডেপুটি স্পিকার নাও থাকে তারপর হাউস চলবে, এটা প্রভিশন করে দিয়েছে। স্পিকারও নেই, ডেপুটি স্পিকার নেই, কোনো অজ্ঞাত কোনো একটা কারণে অসুবিধা হয়েছে তারপরে বিধানসভা চলবে, কারণ চেয়ারম্যানরা রয়েছে বা আইন রুলস এবং কনস্টিটিউশন এই পাওয়ার দিয়ে দিয়েছে। সুতরাং বিধানসভা বন্ধ থাকতে পারবে না। কারো ব্যক্তিগত অসুখ থাকতে পারে, অসুস্থ থাকতে পারে, অন্য কারণ তো জরুরি কাজ থাকতে পারে, সেক্ষেত্রে বিধানসভা বসবে। আগামী 19 তারিখ থেকে মানে 19শে সেপ্টেম্বর রাজ্য বিধানসভার অধিবেশন বসছে। মহামান্য রাজ্যপাল উনি সামন্স করেছেন এবং সে অনুযায়ী যেহেতু স্পিকার অসুস্থ, অ্যাজ পার রুলস অফ দি বিজনেস, আমাদের বিধানসভার যে বিজনেস রয়েছে, বিজনেস রুলস রয়েছে, সেই রুলস অনুযায়ী
ডেপুটি স্পিকার এটা প্রিসাইড করে। আজকে সেই অনুযায়ী বিএসসি রিপোর্ট আজকে এখানে প্লেস হয়েছে। ডেপুটি স্পিকার চেয়ারম্যানশিপে সব মেম্বার উপস্থিত ছিলেন, বিজেপি দলের যারা প্রতিনিধি তারা উপস্থিত ছিলেন, ত্রিপুরা মতা দলের যে প্রতিনিধি উনি উপস্থিত ছিলেন, কংগ্রেসের প্রতিনিধি উপস্থিত ছিলেন, সিপিএম দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। যদিও জিতেন বাবু অপোজিশন লিডার কোনো জরুরি কাজে বোধহয় বাইরে আছে, সেজন্য উনি আসতে পারেনি। ওনার পরিবর্তে একজনকে পাঠিয়েছে, অথরাইজ করে পাঠিয়েছে। যদিও অথরাইজেশন সিস্টেম নেই, কিন্তু ডেমোক্রেসির স্বার্থে আমরা এটা গ্রহণ করি। আমরা সবাই মিলে বিধানসভা আলোচনা করতে চাই। তো আজকে আলোচনা হয়েছে, অধিবেশন বসবে 19 শুরু হবে এবং 23 তারিখ শেষ হবে। কেন 23 তারিখ শেষ হবে? 19 আর 22 প্রোগ্রাম। এর মধ্যে প্রধানমন্ত্রী আসছে ত্রিপুরাতে, প্রায় কনফার্ম। কোনো অগুপ্ত কারণ যদি থাকে, অন্য কোনো কারণ আই ডোন্ট নো, কিন্তু প্রধানমন্ত্রী আসছেন সরকারি অনুষ্ঠানে। যেহেতু উনি আসছেন, 22 তারিখ আমরা হাউসটা রাখছি না। আমরা বিএসসিতে আলোচনা করেছি 22 তারিখের যে বিজনেসগুলি আছে, বাইশ তারিখের যে বিজনেস আছে সেই বিজনেসগুলি 23 তারিখ হয়ে যাবে। স্বরাষ্ট্র দপ্তর যা যা আছে সবগুলি 23 হবে। অর্থাৎ 22-এর যা শিডিউল যা আছে, যদিও বিধানসভা বসছে না, কিন্তু 22-এর শিডিউলটা আমরা 23-এ শিফট করে নিচ্ছি আমাদের বিএসসির মতামত নিয়ে। সেটা বিএসসি রিপোর্ট প্লেস হবে অ্যাসেম্বলিতে। এবং যেহেতু দুদিনের বিধানসভা অধিবেশন, এর কারণও রয়েছে। কারণ সামনেই দুর্গাপূজা, এটা আমাদের রাজ্যের সবচেয়ে বড় উৎসব। সকল জাতি ধর্মের মানুষ এই উৎসবে যুক্ত থাকে। সেই জন্য আমরা লম্বা করতে পারছি না। নেক্সট অধিবেশন যখন হবে, এটা যেন ম্যানেজ হয়, সেগুলো আমরা চিন্তা ভাবনা করে আলোচনা করেছি। এছাড়া তবুও 4টা বিল আসবে, এবং যেগুলি শুক্রবারে প্লেস হবে, এবং নেক্সট ডে যেটা হাউস হবে সেদিন আলোচনা হবে। যেমন ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটা আমরা জিএসটি বলি, এটা একটা অ্যামেন্ডমেন্ট আছে, সেটা হবে। একটা নূতন ত্রিপুরা জনবিশ্বাস অ্যামেন্ডমেন্ট প্রভিশনস বিল, এটা এখানে প্লেস হবে। আরেকটা হলো দি ফ্যাক্টরিজ বিল 2025, এটা অ্যামেন্ডমেন্ট বিল, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল, এটা আসবে। আরেকটা হবে ত্রিপুরা শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট, 7th অ্যামেন্ডমেন্ট বিল। এই 4টা বিল প্লেস হবে মানডেতে আর শুক্রবারে। আর শুক্রবারে এছাড়াও রয়েছে প্রাইভেট মেম্বার্স রেজুলেশন। ব্যালটিংয়ে 3 জন টিকেছে। এর মধ্যে একজন হলো দীপক মজুমদার, মাননীয় সদস্য, উনি একটা প্রাইভেট মেম্বার্স রেজুলেশন আনবেন। আরেকটা আনবেন রামপদ জমাতিয়া, উনিও ব্যালটিংয়ে টিকেছেন, উনি একটা বেসরকারি প্রস্তাব আনবেন। আরেকজন আছে আমাদের সিপিএম দলের প্রতিনিধি, উনিও একটা পেয়েছে, ওনারটাও আসবে। এই 3টে আলোচনা হবে শুক্রবারে প্রথম দিনে কোশ্চেন থাকবে, এবং যা বিল আসবে সব প্লেস হবে, এবং যদি কিছু লিঙ্ক থাকে সেগুলিও হবে। এবং সেকেন্ড আওয়ারে পুরো প্রাইভেট মেম্বার রেজুলেশন নিয়ে আলোচনা হবে। এবং নেক্সট ডে যেদিন হবে 23rd, 22-এর পরিবর্তে 23 তারিখ, সেদিন এই বিলগুলি নিয়ে ডিসকাশন হবে যদি কেউ করতে চায়। এছাড়া কোশ্চেন আওয়ার থাকবে, অন্যান্য বিষয় থাকলে যেগুলি আছে লিঙ্কটে এগুলি থাকবে। এই হলো সংক্ষিপ্তভাবে বিএসসির যে আলোচনা হয়েছে, এই বিষয়ে আলোচনা হয়েছে। স্যার 2 দিন বসছে? 2 দিন। স্যার যেহেতু অধ্যক্ষ নেই, তারা ইচ্ছা ঘুমাই যাও গা, খাওয়ান নিতে সমস্যা, কিন্তু ভুলা গেলে তোমার
নমস্কার। একদিনে বেরোলে তো ভালো আসলো বিধানসভা একদিন ধন্যবাদ জানাচ্ছি। আমি আমাকে যে বিএসসির মিটিংয়ে আমার সম্মানিত জিতেন বাবু তো বাইরে গেছে না ও নমস্কার, শুভ সকাল মাননীয় সিস্টেম এটা আমাদের সংবিধানে রয়েছে, আমাদের রুলসে রয়েছে যে আমরা বিধানসভায় সেই রুলস এবং বিধানসভার আমাদের সংবিধান মেনেই আমরা কাজ করি। সুতরাং যদি স্পিকার ডেপুটি স্পিকার নাও থাকে তারপর হাউস চলবে, এটা প্রভিশন করে দিয়েছে। স্পিকারও নেই, ডেপুটি স্পিকার নেই, কোনো অজ্ঞাত কোনো একটা কারণে অসুবিধা হয়েছে, তারপরে বিধানসভা চলবে, কারণ চেয়ারম্যানরা রয়েছে বা আইন রুলস এবং কনস্টিটিউশন এই পাওয়ার দিয়ে দিয়েছে। সুতরাং বিধানসভা বন্ধ থাকতে পারবে না। কারো ব্যক্তিগত অসুখ থাকতে পারে, অসুস্থ থাকতে পারে, অন্য কারণ তো জরুরি কাজ থাকতে পারে, সেক্ষেত্রে বিধানসভা বসবে। আগামী 19 তারিখ থেকে মানে 19শে সেপ্টেম্বর রাজ্য বিধানসভার অধিবেশন বসছে। মহামান্য রাজ্যপাল উনি সামন্স করেছেন এবং সে অনুযায়ী যেহেতু স্পিকার অসুস্থ, অ্যাজ পার রুলস অফ দি বিজনেস, আমাদের বিধানসভার যে বিজনেস রয়েছে, বিজনেস রুলস রয়েছে, সেই রুলস অনুযায়ী ডেপুটি স্পিকার এটা প্রিসাইড করে। আজকে সেই অনুযায়ী বিএসসি রিপোর্ট আজকে এখানে প্লেস হয়েছে। ডেপুটি স্পিকার
চেয়ারম্যানশিপে সব মেম্বার উপস্থিত ছিলেন। বিজেপি দলের যারা প্রতিনিধি তারা উপস্থিত ছিলেন, ত্রিপুরা মতা দলের যে প্রতিনিধি উনি উপস্থিত ছিলেন, কংগ্রেসের প্রতিনিধি উপস্থিত ছিলেন, সিপিএম দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। যদিও জিতেন বাবু অপোজিশন লিডার কোনো জরুরি কাজে বোধহয় বাইরে আছে, সেজন্য উনি আসতে পারেনি। ওনার পরিবর্তে একজনকে পাঠিয়েছে, অথরাইজ করে পাঠিয়েছে। যদিও অথরাইজেশন সিস্টেম নেই, কিন্তু ডেমোক্রেসির স্বার্থে আমরা এটা গ্রহণ করি। আমরা সবাই মিলে বিধানসভা আলোচনা করতে চাই। তো আজকে আলোচনা হয়েছে, অধিবেশন বসবে 19 শুরু হবে এবং 23 তারিখ শেষ হবে। কেন 23 তারিখ শেষ হবে? 19 আর 22 প্রোগ্রাম। এর মধ্যে প্রধানমন্ত্রী আসছে ত্রিপুরাতে, প্রায় কনফার্ম। কোনো অগুপ্ত কারণ যদি থাকে, অন্য কোনো কারণ আই ডোন্ট নো, কিন্তু প্রধানমন্ত্রী আসছেন সরকারি অনুষ্ঠানে। যেহেতু উনি আসছেন, 22 তারিখ আমরা হাউসটা রাখছি না। আমরা বিএসসিতে আলোচনা করেছি 22 তারিখের যে বিজনেসগুলি আছে, বাইশ তারিখের যে বিজনেস আছে সেই বিজনেসগুলি 23 তারিখ হয়ে যাবে। স্বরাষ্ট্র দপ্তর যা যা আছে সবগুলি 23 হবে। অর্থাৎ 22-এর যা শিডিউল যা আছে, যদিও বিধানসভা বসছে না, কিন্তু 22-এর শিডিউলটা আমরা 23-এ শিফট করে নিচ্ছি আমাদের বিএসসির মতামত নিয়ে। সেটা বিএসসি রিপোর্ট প্লেস হবে অ্যাসেম্বলিতে। এবং যেহেতু দুদিনের বিধানসভা অধিবেশন, এর কারণও রয়েছে। কারণ সামনেই দুর্গাপূজা, এটা আমাদের রাজ্যের সবচেয়ে বড় উৎসব। সকল জাতি ধর্মের মানুষ এই উৎসবে যুক্ত থাকে। সেই জন্য আমরা লম্বা করতে পারছি না। নেক্সট অধিবেশন যখন হবে, এটা যেন ম্যানেজ হয়, সেগুলি আমরা চিন্তা ভাবনা করে আলোচনা করেছি। এছাড়া তবুও 4টা বিল আসবে এবং যেগুলি শুক্রবারে প্লেস হবে এবং নেক্সট ডে যেটা হাউস হবে সেদিন আলোচনা হবে। যেমন ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটা আমরা জিএসটি বলি, এটা একটা অ্যামেন্ডমেন্ট আছে, সেটা হবে। একটা নতুন ত্রিপুরা জনবিশ্বাস অ্যামেন্ডমেন্ট প্রভিশনস বিল, এটা এখানে প্লেস হবে। আরেকটা হলো দি ফ্যাক্টরিজ বিল 2025, এটা অ্যামেন্ডমেন্ট বিল, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল, এটা আসবে। আরেকটা হবে ত্রিপুরা শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট, 7th অ্যামেন্ডমেন্ট বিল। এই 4টা বিল প্লেস হবে মানডেতে আর শুক্রবারে। আর শুক্রবারে এছাড়াও রয়েছে প্রাইভেট মেম্বার্স রেজুলেশন। ব্যালটিংয়ে 3জন টিকেছে। এর মধ্যে একজন হলো দীপক মজুমদার, মাননীয় সদস্য, উনি একটা প্রাইভেট মেম্বার্স রেজুলেশন আনবেন। আরেকটা আনবেন রামপদ জমাতিয়া, উনিও ব্যালটিংয়ে টিকেছেন, উনি একটা বেসরকারি প্রস্তাব আনবেন। আরেকজন আছে আমাদের সিপিএম দলের প্রতিনিধি, উনিও একটা পেয়েছে, ওনারটাও আসবে। এই 3টে আলোচনা হবে শুক্রবারে প্রথম দিনে কোশ্চেন থাকবে এবং যা বিল আসবে সব প্লেস হবে এবং যদি কিছু লিঙ্ক থাকে সেগুলিও হবে। এবং সেকেন্ড আওয়ারে পুরো প্রাইভেট মেম্বার্স রেজুলেশন নিয়ে আলোচনা হবে। এবং নেক্সট ডে যেদিন হবে 23rd, 22-এর পরিবর্তে 23 তারিখ, সেদিন এই বিলগুলি নিয়ে ডিসকাশন হবে যদি কেউ করতে চায়। এছাড়া কোশ্চেন আওয়ার থাকবে, অন্যান্য বিষয় থাকলে যেগুলি আছে লিঙ্ক টেঙ্কগুলি থাকবে। এই হলো সংক্ষিপ্তভাবে বিএসসির যে আলোচনা হয়েছে, এই বিষয়ে আলোচনা হয়েছে। স্যার 2 দিন বসছে? 2 দিন। স্যার যেহেতু অধ্যক্ষ নেই, তারা ইচ্ছা ঘুমাই যাও গা, খাওয়ান তো সমস্যা, কিন্তু ভুলা গেলে তোমার। নমস্কার।
একদিনে বেরোলেই তো ভালো আসলো বিধানসভা একদিন আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার যে বিএসসির মিটিংয়ে আমার সম্মানিত জিতেন বাবু তো বাইরে গেছে না ও নমস্কার, শুভ সকাল মাননীয় সিস্টেম এটা আমাদের সংবিধানে রয়েছে, আমাদের রুলসে রয়েছে যে আমরা বিধানসভায় সেই রুলস এবং বিধানসভার আমাদের সংবিধান মেনেই আমরা কাজ করি। সুতরাং যদি স্পিকার ডেপুটি স্পিকার নাও থাকে তারপর হাউস চলবে, এটা প্রভিশন করে দিয়েছে। স্পিকারও নেই, ডেপুটি স্পিকার নেই, কোনো অজ্ঞাত কোনো একটা কারণে অসুবিধা হয়েছে, তারপরে বিধানসভা চলবে, কারণ চেয়ারম্যানটা রয়েছে বা আইন রুলস এবং কনস্টিটিউশন এই পাওয়ার দিয়ে দিয়েছে। সুতরাং বিধানসভা বন্ধ থাকতে পারবে না। কারো ব্যক্তিগত অসুখ থাকতে পারে, অসুস্থ থাকতে পারে, অন্য কারণ তো জরুরি কাজ থাকতে পারে, সেক্ষেত্রে বিধানসভা বসবে। আগামী 19 তারিখ থেকে মানে 19শে সেপ্টেম্বর রাজ্য বিধানসভার অধিবেশন বসছে। মহামান্য রাজ্যপাল উনি সামন্স করেছেন এবং সে অনুযায়ী যেহেতু স্পিকার অসুস্থ, অ্যাজ পার রুলস অফ দি বিজনেস, আমাদের বিধানসভার যে বিজনেস রয়েছে, বিজনেস রুলস রয়েছে, সেই রুলস অনুযায়ী ডেপুটি স্পিকার এটা প্রিসাইড করে। আজকে সে অনুযায়ী বিএসসি রিপোর্ট আজকে এখানে প্লেস হয়েছে। ডেপুটি স্পিকার চেয়ারম্যানশিপে সব মেম্বার উপস্থিত ছিলেন, বিজেপি দলের যারা প্রতিনিধি তারা উপস্থিত ছিলেন, তীব্রমতা দলের যে প্রতিনিধি উনি উপস্থিত ছিলেন, কংগ্রেসের প্রতিনিধি উপস্থিত ছিলেন, সিপিএম দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
যদিও জিতেন বাবু অপোজিশন লিডার কোনো জরুরি কাজে বোধহয় বাইরে আছে, সেজন্য উনি আসতে পারেনি। ওনার পরিবর্তে একজনকে পাঠিয়েছে, অথরাইজ করে পাঠিয়েছে। যদিও অথরাইজেশন সিস্টেম নেই, কিন্তু ডেমোক্রেসির স্বার্থে আমরা এটা গ্রহণ করি। আমরা সবাই মিলে বিধানসভা আলোচনা করতে চাই। তো আজকে আলোচনা হয়েছে, অধিবেশন বসবে 19 শুরু হবে এবং 23 তারিখ শেষ হবে। কেন 23 তারিখ শেষ হবে? 19 আর 22 প্রোগ্রাম। এর মধ্যে প্রধানমন্ত্রী আসছে ত্রিপুরাতে, প্রায় কনফার্ম। কোনো অগুপ্ত কারণ যদি থাকে, অন্য কোনো কারণ আই ডোন্ট নো, কিন্তু প্রধানমন্ত্রী আসছেন সরকারি অনুষ্ঠানে। যেহেতু উনি আসছেন, 22 তারিখ আমরা হাউসটা রাখছি না। আমরা বিএসসিতে আলোচনা করেছি 22 তারিখের যে বিজনেসগুলি আছে, বাইশ তারিখের যে বিজনেস আছে, সেই বিজনেসগুলি 23 তারিখ হয়ে যাবে। স্বরাষ্ট্র দপ্তর যা যা আছে সবগুলি 23 হবে। অর্থাৎ 22-এর যা শিডিউল যা আছে, যদিও বিধানসভা বসছে না, কিন্তু 22-এর শিডিউলটা আমরা 23-এ শিফট করে নিচ্ছি আমাদের বিএসসির মতামত নিয়ে। সেটা বিএসসি রিপোর্ট প্লেস হবে অ্যাসেম্বলিতে। এবং যেহেতু দুদিনের বিধানসভা অধিবেশন, এর কারণও রয়েছে। কারণ সামনেই দুর্গাপূজা, এটা আমাদের রাজ্যের সবচেয়ে বড় উৎসব। সকল জাতি ধর্মের মানুষ এই উৎসবে যুক্ত থাকে। সেই জন্য আমরা লম্বা করতে পারছি না। নেক্সট অধিবেশন যখন হবে, এটা যেন ম্যানেজ হয়, সেগুলি আমরা চিন্তা ভাবনা করে আলোচনা করেছি। এছাড়া তবুও 4টা বিল আসবে, এবং যেগুলি শুক্রবারে প্লেস হবে, এবং নেক্সট ডে যেটা হাউস হবে সেদিন আলোচনা হবে। যেমন ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটা আমরা জিএসটি বলি, এটা একটা অ্যামেন্ডমেন্ট আছে, সেটা হবে। একটা নতুন ত্রিপুরা জনবিশ্বাস অ্যামেন্ডমেন্ট প্রভিশনস বিল, এটা এখানে প্লেস হবে। আরেকটা হলো দি ফ্যাক্টরিজ বিল 2025, এটা অ্যামেন্ডমেন্ট বিল, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল, এটা আসবে। আরেকটা হবে ত্রিপুরা শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট, 7th অ্যামেন্ডমেন্ট বিল। এই 4টা বিল প্লেস হবে মানডেতে, আর শুক্রবারে। আর শুক্রবারে এছাড়াও রয়েছে প্রাইভেট মেম্বার্স রেজুলেশন। ব্যালটিংয়ে 3 জন টিকেছে। এর মধ্যে একজন হলো দীপক মজুমদার, মাননীয় সদস্য, উনি একটা প্রাইভেট মেম্বার্স রেজুলেশন আনবেন। আরেকটা আনবেন রামপদ জমাতিয়া, উনিও ব্যালটিংয়ে টিকেছেন, উনি একটা বেসরকারি প্রস্তাব আনবেন। আরেকজন আছে আমাদের সিপিএম দলের প্রতিনিধি, উনিও একটা পেয়েছে, ওনারটাও আসবে। এই 3টে আলোচনা হবে শুক্রবারে প্রথম দিনে কোশ্চেন থাকবে, এবং যা বিল আসবে সব প্লেস হবে, এবং যদি কিছু লিঙ্ক থাকে সেগুলিও হবে। এবং সেকেন্ড আওয়ারে পুরো প্রাইভেট মেম্বার্স রেজুলেশন নিয়ে আলোচনা হবে। এবং নেক্সট ডে যেদিন হবে 23rd, 22-এর পরিবর্তে 23 তারিখ, সেদিন এই বিলগুলি নিয়ে ডিসকাশন হবে, যদি কেউ করতে চায়। এছাড়া কোশ্চেন আওয়ার থাকবে, অন্যান্য বিষয় থাকলে যেগুলি আছে লিঙ্কগুলি থাকবে। এই হলো সংক্ষিপ্তভাবে বিএসসির যে আলোচনা হয়েছে, এই বিষয়ে আলোচনা হয়েছে। স্যার 2 দিন বসছে? 2 দিন। স্যার যেহেতু অধ্যক্ষ নেই, তারা ইচ্ছা ঘুমাই যাও না, খাওয়ান নিতে সমস্যা, কিন্তু ভুলা গেলে তোমার। নমস্কার। এটা
একদিনে বেরোলেই তো ভালো আসলো বিধানসভা একদিন ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার যে বিএসসি মিটিংয়ে আমার সম্মানিত
সর্বাধিক মহোদয়কে পতাকা উত্তোলন করার জন্য। সর্বভারতীয় মহিলা কংগ্রেসের 41তম প্রতিষ্ঠা দিবস। এই দিনে অর্থাৎ 15 সেপ্টেম্বর 1984 সালে প্রথম মহিলা কংগ্রেস স্থাপনা হয়। তখন মহিলা কংগ্রেসের সর্বভারতীয় প্রথম সভানেত্রী ছিলেন আবিদা বেগম আহমেদ। তো আজকের দিনটি আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী তথা আয়রন লেডি ইন্দিরা গান্ধীজি আমাদের এই মহিলা কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন। উনি বুঝতে পেরেছিলেন সেই সময় যে মহিলাদের সামাজিক রাজনৈতিক অধিকার পেতে হবে এবং তাদেরকে লড়াইয়ের ময়দানে আনতে হবে এবং সমস্ত যেসব অত্যাচার শোষণ মহিলাদের উপর হচ্ছে সেটার বিরুদ্ধে জোরদার আওয়াজ তুলতে হবে এবং লড়াই জারি করতে হবে। আজকে আমাদের ভারতবর্ষে এমন একটি দল ক্ষমতায় আছে যারা মহিলাদের জন্য তো অনেক কিছুর আয়োজন করেছেন, বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান দিচ্ছেন, অথচ আমাদের নারীদের নিরাপত্তা এই দেশে আজকে চোখে পড়ার মতো। যেভাবে একের পর এক মহিলাদের উপর অত্যাচার এবং ধর্ষণ শানিত হচ্ছে, সেটা আমাদের ত্রিপুরা রাজ্যেও সেম ডবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠিত আছেন, অথচ মহিলাদের সুরক্ষার ব্যাপারে ওনারা কোনো কিছু উপায় বের করতে পারছেন না যুক্তি। পরপর দেখেছেন আমরা শুধু রাজনৈতিক অধিকারের জন্যই না, সামাজিকভাবেও মহিলা কংগ্রেস সবসময় মহিলাদের পাশে থেকে এবং তাদের সামাজিক ন্যায় অধিকার দেওয়ার জন্য লড়াই করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। তেমনি আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসও সেই মহিলাদের অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার এবং ন্যায়ের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনারা দেখেছেন যে আমরা বিগত জানুয়ারি মাসে 2025-এ আমরা রাজ্যভিত্তিক কনভেনশন করেছিলাম। সেখানেও আমরা মহিলাদের 9 দফা দাবি সহ সমস্ত কিছু তুলে ধরেছিলাম। কিন্তু আমাদের ডবল ইঞ্জিনের সরকার মহিলাদের সেই দাবি দেওয়া এবং অধিকার আদায়ে সেইগুলি কোনো কর্ণপাতই করছে না। তথাপি আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস আমরা আমাদের লড়াই জারি রাখব এবং মহিলাদের ন্যায় প্রতিষ্ঠার জন্য সব সময় লড়াই করব। Sayatla, duduk
कैसे करते हो यार ना क्लियर है वो दीदी वो दीदी আমরা একটু সাপেন শর্ট শুরু করেন ইঞ্জিনিয়ারিং ডে এটাকে পালন করতে আমরা সবাই জানি যে একজন মহান ভারতীয় যিনি এই ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং আমাদের জাতি গঠনেও উনি পথ প্রদর্শন করেছেন তারও আজকে জন্মদিন স্যার মুখ্য গুন্ডম বিশ্বেশ্বরিয়া তার জন্মদিনকে কেন্দ্র করেই আমাদের এই ভারতবর্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে এই দিনটাকে জাতীয় ইঞ্জিনিয়ার দিবস হিসাবে আমরা পালন করি স্যার বিশ্বেশ্বরিয়া কেবল একজন ইঞ্জিনিয়ার ছিলেন না তিনি ছিলেন একজন দূরদর্শী একজন চিন্তক এবং আমাদের জাতীয় উন্নয়নের একজন রূপকার মাইসোরে কৃষ্ণরাজ সাগর বাঁধ নির্মাণ বিশ্বেশ্বরইয়া আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট প্রতিষ্ঠা এবং আধুনিক শিল্পায়নের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে তিনি আমাদেরকে শিখিয়েছেন যে কঠোর শৃঙ্খলা কর্মনিষ্ঠা ও উদ্ভাবনেই আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে কিন্তু আমরা যদি সেই ভারতবর্ষের কথা ভাবি যে ভারতবর্ষ সম্পর্কে একসময় বলা হয় যে বলো 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 সবে শতবীরা বেনু রবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হবে ভারত যখন জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে অলঙ্কৃত ছিল সেই সময়ও কিন্তু আমরা এই দিকে কিন্তু আমরা পিছিয়ে ছিলাম না ভারতের প্রকৌশল ঐতিহ্য কেবল আধুনিক যুগে সীমাবদ্ধ ছিল তা কিন্তু নয় আমাদের হাজার হাজার বছর আগে আমাদের সিন্ধু সভ্যতার যে নগর পরিকল্পনা আমাদের সেখানকার নিখুঁত যে ড্রেনেজ সিস্টেম মহেঞ্জোদারো এবং হরপ্পার যে স্থাপত্য সেইগুলো কিন্তু আমাদের দেখিয়েছে যে কিভাবে প্রাচীন ভারত প্রকৌশলে বিশ্বকে পথ দেখিয়েছিল সেরকম আমরা পৌরাণিক কাহিনীর দিকেও যদি আমরা একটু নজর দিই সেখানেও কিন্তু প্রকৌশলীরা ছিলেন কিংবদন্তি দেবশিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছিলেন ইন্দ্রলোক লঙ্কাপুরী এবং ইন্দ্রপ্রস্থ যাকে প্রথম ইঞ্জিনিয়ার হিসাবে আমরা জানি এছাড়া মায়া দানব আরেকজন ইঞ্জিনিয়ার তিনি গড়েছিলেন মায়া সভা এবং সোনার লঙ্কা নল এবং নীল রামায়ণের যুগে আমরা জানি নির্মাণ করেছিলেন সমুদ্রের উপর রাম সেতু এমনকি পুষ্পক রথ ছিল
আমাদের যে বর্তমান বিমান, সেই বিমানের পরিকল্পনা। সুতরাং এইসব প্রমাণ করে যে আমাদের ভারতবর্ষ শুধু আজ নয়, প্রকৌশল বিদ্যার যে শিকড় এবং ঐতিহ্য, তার কল্পনা ও বাস্তবায়তার সমন্বয়ে